ভালো আছেন সবাই নাকি? আচ্ছা। এই আপনারা অফলাইনে কি কয়জনই ক্লাস করেন নাকি আরো আছে? আরো আছে। আর এই অনলাইনে যারা আছেন তারা কেমন আছেন? কমেন্টে জানিয়ে দিন কেমন আছেন। আর আপনাদের আজ হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস, এবং এখান থেকে প্রশ্ন যে কোনো পরীক্ষায় পাবেন, শুধু প্রাইমারি না, যে কোনো পরীক্ষায় পাবেন। আর হচ্ছে, বলুন তো আজকে কি কোন টপিকের উপরে ক্লাস? জলবায়ু পরিবর্তন। জলবায়ু পরিবর্তনের উপরে ক্লাস, তাই তো? বোঝেন আপনারা জলবায়ু পরিবর্তনটা কি অ্যাকচুয়ালি? এটা কি বলুন তো দেখি। জলবায়ু পরিবর্তনটা কি কেউ বলতে পারবেন? বিষয় হচ্ছে যে আহ আমরা আবহাওয়া কাকে বলি। প্রথম বিষয় হচ্ছে আবহাওয়া কাকে বলি। এটা বুঝলে না জলবায়ু বোঝা যাবে। মানে আপনি যদি আবহাওয়াটা না বোঝেন তাহলে জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা আশা করি আমাকে শুনতে পাচ্ছেন বা দেখতে পাচ্ছেন, একটু কমেন্ট করে জানিয়ে দিন সবকিছু ক্লিয়ার আছে কিনা। সবকিছু ক্লিয়ার আছে কিনা কমেন্ট করে জানিয়ে দিন যে সাউন্ড এবং বোর্ড ক্লিয়ার আছে কিনা। সাউন্ড এবং বোর্ড ক্লিয়ার আছে কিনা একটু ঝটপট কমেন্ট করে জানিয়ে দিন। আচ্ছা, জি আলহামদুলিল্লাহ সবকিছু ঠিকঠাক আছে। প্রথম কথা প্রশ্ন করেছি আবহাওয়া কাকে বলে। আবহাওয়া হচ্ছে একটি নির্দিষ্ট স্থানের প্রতিদিন বায়ুর চাপ, বায়ুর বায়ুর চাপ কেমন, মানে বায়ু প্রবাহটা কেমন, বৃষ্টিপাতের পরিমাণ কেমন, ঠিক আছে, অর্থাৎ বায়ুর আর্দ্রতা কেমন, এই যে প্রতিদিন বৃষ্টি হচ্ছে কিনা বা কতটুকু গরম পড়ছে, হ্যাঁ, বায়ু প্রবাহ কেমন হচ্ছে, এই যে প্রতিদিন একটি নির্দিষ্ট এসি দিয়ে, এসি দিয়ে ফ্যানটা বন্ধ করে দাও। ফ্যান বন্ধ করে দাও তাহলে। হ্যাঁ, আর ইয়াটা কই, পেনটা কই? আচ্ছা আচ্ছা। তো আমরা যেটা বলছিলাম যে একটি নির্দিষ্ট স্থানে এই যে আজকের দিনটা কতটুকু বায়ু প্রবাহ হচ্ছে, তাপ, সূর্যের তাপ কতটুকু আছে, বৃষ্টির সম্ভাবনা কতটুকু আছে, ফ্যান দিতে হবে না, বৃষ্টির সম্ভাবনা কতটুকু আছে বা বৃষ্টি হচ্ছে কি হচ্ছে না, এই যে বায়ুর বায়ুর চাপ, তারপর সূর্যের তাপ এবং বৃষ্টিপাত বা যদি কুয়াশা পড়ে, সেই বিষয়গুলো সামগ্রিকভাবে একটি স্থানের কি বলে বলুন তো? আবহাওয়া বলে। তাহলে আবহাওয়া হচ্ছে একটি নির্দিষ্ট স্থানের অবস্থা। সেই অবস্থাটা কি? বায়ুর অবস্থা, তাপের অবস্থা, বা বায়ুর আর্দ্রতার অবস্থা, অথবা আমরা যেটা বললাম সেই স্থানে কুয়াশা বৃষ্টিপাত কতটুকু হচ্ছে কি হচ্ছে না, এই সামগ্রিক বিষয়গুলোকে একটি নির্দিষ্ট স্থানের কি বলা হয়? নির্দিষ্ট স্থানের আবহাওয়া বলা হয়। এই আবহাওয়া যে প্রতিদিন আছে, প্রতিদিন থাকলে কিন্তু এটাকে জলবায়ু বলে না। মানে প্রতিদিনের আবহাওয়াকে জলবায়ু বলা হচ্ছে না। জলবায়ুটা হচ্ছে এরকম যে সচরাচর 35 থেকে 40 বছর, কত বছর, 35 থেকে 40 বছর, এই যে আমি যে কথাগুলো এতক্ষণ বললাম, এত সময় যে বলেছি যে একটি স্থানের প্রতিদিনের যে অবস্থা তাকে আমরা বলছি কি? আবহাওয়া বলছি। এই অবস্থাটাই যখন 35 থেকে 40 বছর ধরে একটা স্থানে চলে, তাকে বলা হয় সেই স্থানের কি বলুন তো? জলবায়ু। কথা বুঝতে পেরেছেন? যে সেই স্থানের মানে আপনি প্রতিদিন মনে করুন এই যে 35 40 বছর ধরে আপনি এই যে মিরপুরে যদি থাকেন, এই মিরপুরে প্রতিদিন তো একটা আবহাওয়া যাচ্ছে। এই আবহাওয়া 35 40 বছরে কেমন যাচ্ছে, 35 40 বছরের আবহাওয়ার গড়, গড়কে বলা হয় জলবায়ু। 35 থেকে 40 বছরের আবহাওয়ার গড়কে কি বলা হচ্ছে বলুন তো? জলবায়ু। তাহলে প্রথম ফ্যাক্ট হচ্ছে কি? আবহাওয়া, তাই না? আবহাওয়া, এই আবহাওয়া কি প্রতিদিনের অবস্থা। আর যখন এই আবহাওয়া যখন হচ্ছে একটি স্থানের 35 থেকে 40 বছর ধরে যে, মানে এর গড়টা প্রতিদিনের যে অবস্থাটা হচ্ছে, তাপমাত্রা কতটুকু থাকছে, কমছে নাকি বাড়ছে, সেটা যদি 35 40 বছরের যে অবস্থাটা, তাকে বলা হচ্ছে কি বলুন তো? জলবায়ু। কথা বুঝতে পেরেছেন? তাহলে আবহাওয়া আর জলবায়ুর মধ্যে কিন্তু দেখুন পার্থক্য আছে। আবহাওয়াটা হচ্ছে প্রতিদিনের অবস্থা, আর জলবায়ুটা হচ্ছে 35 থেকে 40 বছরের ওই স্থানের গড় আবহাওয়া। গড় কি? আবহাওয়া প্রতিদিন আবহাওয়াটা কেমন হচ্ছে তার গড়টা, গড় মনে থাকবে। সবাই কি বুঝতে পেরেছেন? সবাই বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিন যে আপনারা বুঝতে পেরেছেন কিনা, আর অবশ্যই লিখে রাখবেন
এই যে এইগুলোই তো আসবে, আপনাকে প্রশ্ন করা হবে যে জলবায়ু কত বছরের গড় আবহাওয়াকে জলবায়ু বলা হয়, তখন উত্তর করতে হবে কত, 35 থেকে 40 বছরের গড় আবহাওয়া। এখানে থাকতে পারে এরকম, বুঝতে পেরেছেন? 35 থেকে 40 বছরের গড় আবহাওয়াকে একটি স্থান, এভাবে একটি স্থানের 35 থেকে 40 বছরের গড় আবহাওয়াকে কি বলা হচ্ছে, জলবায়ু। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এই যে জলবায়ু, দেখুন তো, এই জলবায়ুর জলবায়ু মানব জীবনের উপরে প্রভাব ফেলে কিনা দেখুন তো। প্রতিদিন আবহাওয়া প্রভাব ফেলে না? যেদিন গরম পড়ে মেজাজ খিটখিটে থাকে না? খুব খারাপ লাগে না গরম পড়লে, বিতৃষ্ণা লাগে না? যেদিন অনেক ঠান্ডা পড়ে সেদিন একরকম মেজাজ থাকে না? আবার যেদিন যখন বসন্ত থাকে, একটু মৃদু হাওয়া বা সেরকম, তখন একটা মনের মধ্যে একটা প্রশান্তি বয়ে যায় না? যখন বৃষ্টি হয় তখন একরকম মনের মধ্যে শান্তি লাগে না? তার মানে প্রতিদিনের এই আবহাওয়া কিন্তু আপনার শারীরিক এবং মানসিক বিষয়ের উপর কিন্তু প্রভাব ফেলে। ফেলে কি না? ফেলে না? আচ্ছা, এই আবহাওয়ার উপর কিন্তু আপনার মেন্টাল অ্যাটাচমেন্ট, মানে মানসিক একটা অবস্থা, শারীরিক অবস্থা কিন্তু বিরাজ করে। আমরা বলি না যে যখন ঠান্ডা লাগে, ঠান্ডা কেন লাগে বলুন তো? আবহাওয়া পরিবর্তনের ফলে তো হচ্ছে। হ্যাঁ, যখন আবার দেখছি জ্বর আসতেছে, বলে কি যে ঋতু চেঞ্জ হচ্ছে, তো এই জন্য মনে হয় আপনার ঠান্ডা বা জ্বর এসেছে, বলে না? তার মানে দেখুন, এই আবহাওয়ার সাথে আপনার মানব জীবন, মানুষের শরীর মন কতটুকু জড়িত একটু খেয়াল করবেন। তো আপনি এই যে যে আবহাওয়াতে বসবাস করছেন, বাংলাদেশের আবহাওয়া, বা ধরুন আপনি মিরপুরে আছেন, মিরপুরের আবহাওয়া, এই যে বসবাস করছেন, তাহলে এই যে 30-40 বছর ধরে যে আবহাওয়াটা এই অঞ্চলে বা বাংলাদেশে বিরাজ করছে, সেটাকে, সেই আবহাওয়ার গড়কেই বলা হচ্ছে কি বলুন তো, জলবায়ু। তাহলে এই জলবায়ুতেই তো আপনি বেড়ে উঠছেন, তাই না? এই জলবায়ু, কখনো একটু শীত পড়ছে, কখনো গরম পড়ছে, আমাদের দেশে শীত পড়ছে, গরম পড়ছে, তাই না? কখনো বসন্ত, এরকম না? আগে হচ্ছে 6 ঋতু ছিল, এখন কয় ঋতু, 4 ঋতু বিরাজ করে। আমাদের বাংলাদেশে কয় ঋতু দেশ বলা হয়? 6 ঋতু, কিন্তু আমরা এখন অনুভব করি কয় ঋতু, 4 ঋতু মোটামুটি আমরা অনুভব করতে পারি, তাই না? তো খেয়াল করুন, এই যে বাংলাদেশের আবহাওয়া জলবায়ুতে আপনি বড় হচ্ছেন। ওয়ালাইকুম আসসালাম। বাংলাদেশের জলবায়ুতে আপনি বড় হচ্ছেন। এখন আপনাকে যদি নিয়ে যাওয়া হয় আইসল্যান্ডে, কোথায় নিয়ে যাওয়া হয়, ইউরোপের আইসল্যান্ডে, বলুন তো তখন কি আপনার এই এই জলবায়ু কি থাকলো? আইসল্যান্ডের কথা বলছি, এটা উদাহরণ দিচ্ছি আর কি। আইসল্যান্ডের আর বাংলাদেশের জলবায়ু কি এক? তাহলে আপনি বাংলাদেশের জলবায়ুতে বড় হচ্ছেন, আপনার শরীর মন এই জলবায়ুর সাথে কি হয়েছে, অ্যাটাচ, হ্যাঁ, খাপ খাইয়ে নিয়েছেন, যাকে অভিযোজন বলে। কি বলে? অভিযোজন। অভিযোজনের শব্দটা কিন্তু বিশাল গুরুত্বপূর্ণ। ঠিক আছে, অভিযোজন শব্দটি মনে রাখবেন। তো আপনাকে হুট করে যদি আইসল্যান্ডে নিয়ে যাওয়া হয়, আপনি কি টিকতে পারবেন? এই পোশাক আপনি পরতে পারবেন? হ্যাঁ, ঠান্ডায় জমে যাবেন না? কিন্তু ওরা কিন্তু ঠিকই পারে, তাই না? ওদের কি হয়ে গেছে, ওই জলবায়ুতে বসবাস করতে করতে তাদের কি হয়ে গেছে, অভ্যাস হয়ে গেছে। এখন আসেন, আমরা শুধু এবার আসি সামগ্রিক বিষয়ে। সামগ্রিক বিষয় আসি, সাউন্ড ইজ ক্লিয়ার, ওকে ঠিক আছে, ইজ নট ক্লিয়ার, ইজ ক্লিয়ার। আচ্ছা, সাউন্ড ক্লিয়ার আছে, অনেকে বলেছে সবকিছু ক্লিয়ার আছে। আপনার একটু, যার সমস্যা সে একটু কষ্ট করে শোনার চেষ্টা করবেন, হয়তো আপনার নেট প্রবলেম থাকতে পারে। তো লক্ষ্য করুন, এখন সামগ্রিক চিন্তা করব, এখন বিশ্বের চিন্তা করব। এই বিশ্বের কি একটা আবহাওয়া আছে না প্রতিদিনে? গড় একটা আবহাওয়া থাকে না প্রতিদিন, কেমন যাচ্ছে? প্রতিদিন কোথাও শীত বেশি পড়ছে, কোথাও গরম বেশি পড়ছে, তাই না? আচ্ছা, তো গড় একটা, এই প্রতিদিনের যে অবস্থা, তার গড়কেই তো আমরা আবহাওয়া বলছি। আর প্রতিদিনের আবহাওয়ার গড়কে 35-40 বছরে গিয়ে কি বলা হচ্ছে, জলবায়ু। তাহলে পৃথিবীর জলবায়ু একরকম আছে না? সামগ্রিক পৃথিবীকে চিন্তা করেন, বৈশ্বিক চিন্তা করেন, যে পৃথিবীর একটা কি আছে, জলবায়ু। হ্যাঁ, এই জলবায়ু যদি পরিবর্তন হয়ে যায়, তাহলে আপনার আমার উপরে প্রভাব পড়বে কি পড়বে না? পড়বে কি পড়বে না? যে একরকম আমরা 30-40 বছর ধরে বা 100 বছর ধরে একরকম জলবায়ুতে আমরা বসবাস করে আসছি, হুট করে যদি জলবায়ু পরিবর্তন হয়ে যায়, তখন আমার আপনার উপরে প্রভাব পড়বে কি পড়বে না বলুন? আচ্ছা বলুন, প্রভাব এখনো লেখা শুরু করি নাই ভাই, এখন বোঝাচ্ছি, কাজে এখন লেখার কিছু নাই। ঠিক আছে, বোঝার চেষ্টা করেন। লেখা যখন আসবে তখন লিখে দিব। আগে বোঝাই, ঠিক আছে, আগে বুঝবেন বিষয়টা। সবকিছু লিখতে হবে, আগে বুঝবেন। ওকে। তো আপনারা বলুন যে এই বিষয়টা বুঝতে পেরেছেন কিনা, যে যদি জলবায়ু পরিবর্তন হয়, আমার আপনার উপরে পৃথিবীর উপরে প্রভাব পড়বে কি পড়বে না? অবশ্যই পড়বে। তাহলে আমরা এখন মেন পড়ায় চলে যাব। এতক্ষণ আমরা যে পড়াটা বুঝতে, মানে বোঝাতে চেয়েছি, সেটি হচ্ছে, প্রথম কথা বলেছি আবহাওয়া কাকে বলে। প্রতিদিনের যে একটি স্থানের প্রতিদিনের যে অবস্থা,
বায়ুর কতটুকু বায়ু প্রবাহ হচ্ছে, কতটুকু তাপ আছে, কতটুকু চাপ আছে, কতটুকু আর্দ্রতা আছে, এই সকল কিছু সামগ্রিক অবস্থাকে বলা হচ্ছে একটি স্থানের কি বলুন তো আবহাওয়া। হ্যাঁ, আচ্ছা। এখন এই আবহাওয়ায় যখন দীর্ঘদিন, দীর্ঘদিন কত, 35 থেকে 40 বছর একটা স্থানের যে একটা আবহাওয়ার যে গড়, প্রতিদিন যে আবহাওয়াটা যাচ্ছে তার গড়, এভারেজ, কত দিনের এভারেজ, 30 থেকে 35, 35 থেকে 40 বছরের যে এভারেজ বা গড়, কিসের গড়, এই আবহাওয়ার গড়। একটি স্থানে 35 থেকে 40 বছরের আবহাওয়ার যে গড় তাপমাত্রা তাকে বলা হয় জলবায়ু। ক্লিয়ার? আচ্ছা। এখন এই জলবায়ুর যদি পরিবর্তন হয়ে যায় তখন আমাদের পৃথিবী, আমাদের শরীর ও মনের উপরে কি বিস্তার করে, প্রভাব বিস্তার করে, বা প্রভাব নেতিবাচক ইতিবাচক যেটাই বলেন, কারোর জন্য নেতিবাচক হতে পারে, কারোর জন্য ইতিবাচক হতে পারে। কথা বুঝতে পেরেছেন? সব জায়গা যে নেতিবাচক হবে মানে খারাপ হবে তা না, কিছু জায়গা আবার কি হয়ে যায়, ভালো হয়ে যায়। আচ্ছা, তো আশা করি বুঝতে পেরেছেন যারা যারা ক্লাস করছেন। এবার এবার খেয়াল করবেন, এবার আমরা চলে আসছি আমাদের মূল পড়ায়, যে আমাদের আজ পড়া ছিল জলবায়ু। তাহলে জলবায়ুটা কি আমরা বুঝতে পেরেছি? সবাই লিখতে পারবেন না এখন? এই যে যা লিখতে চেয়েছিলেন, এখন আমি প্রশ্ন করছি, পরীক্ষার প্রশ্ন, জলবায়ু কাকে বলে? লিখতে পারবেন কিনা? পারবেন না? বলুন তো জলবায়ু কাকে বলে? সাবাস, এই যে হয়ে গেছে সবাই, একটি নির্দিষ্ট স্থানের 35 থেকে 40 বছরের গড় আবহাওয়াকে সেই স্থানের জলবায়ু বলে, হয়ে গেল। তাহলে এখন তো অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন। ওকে, তাহলে আমরা এবার পড়ছি, মূল বিষয়ে চলে যাচ্ছি। এবার আমি লিখবো, আপনারা লিখতে পারবেন, জলবায়ু, জলবায়ু পরিবর্তন। আমাদের পড়া কিন্তু শুধু জলবায়ু না, আমাদের পড়া কি, জলবায়ু পরিবর্তন, যাকে বলা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ। কি বলা হচ্ছে? ক্লাইমেট চেঞ্জ। ক্লাইমেট চেঞ্জ, ক্লাইমেট চেঞ্জ মানে কি, জলবায়ু পরিবর্তন। এই জলবায়ু পরিবর্তনটাই হচ্ছে আজকে আমাদের পড়া। কথা বুঝছেন? আর জলবায়ু পরিবর্তন হলে কিন্তু বলছি যে আপনার আমার উপরে কিন্তু প্রচন্ড কি পড়বে, প্রভাব পড়বে। এখন মনে করুন, আর একটা উদাহরণ দিয়ে পড়াই তাহলে ভালো হবে, বিষয়টা কিন্তু মজার এবং বোঝার। ঠিক আছে, এই জিনিসটা আমি যদি এসে যদি শুধু এমসিকিউ পড়াই তাহলে কিন্তু আপনার জন্য মাথার উপর দিয়ে যাবে। আর আমি যদি একটু বুঝাই নেই, আজীবন মনে থাকবে। আর এটা লিখিততেও কিন্তু এই প্রশ্নটা আসে, লিখিততে আসে। এবং এটাও মনে রাখবেন, এটা লিখে রাখতে পারেন, বর্তমান পৃথিবীর 1 নাম্বার সমস্যা কিন্তু এই জলবায়ু পরিবর্তন। মনে থাকবে? তো যদি আমি প্রশ্ন করি যে হুইচ ইজ দ্য হুইচ ইজ দ্য মোস্ট হুইচ ইজ দ্য নাম্বার প্রবলেম ওয়ান, নাম্বার ওয়ান প্রবলেম বা মেইন প্রবলেম, নাম্বার ওয়ান প্রবলেম ইন দ্য ওয়ার্ল্ড, বলুন তো বর্তমান পৃথিবীর 1 নাম্বার সমস্যা কোনটি? ক্লাইমেট চেঞ্জ। বর্তমান পৃথিবীর 1 নাম্বার সমস্যা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ বা জলবায়ু পরিবর্তন, মনে রাখবেন। তারপর কি আছে? আমরা জানি সন্ত্রাসবাদ, যদিও সন্ত্রাসবাদ কমে। এরপর কি আছে? রিফুজি, মানে হচ্ছে শরণার্থী সমস্যা। বর্তমান পৃথিবীর 1 নাম্বার প্রবলেমটাই হলো জলবায়ু পরিবর্তন। বর্তমান পৃথিবীর 2 নাম্বার প্রবলেম যদি আমরা বলি, 3টা প্রবলেম আমরা আইডেন্টিফাই করে রাখবো। 1 নাম্বার প্রবলেম হচ্ছে জলবায়ু পরিবর্তন। 2 নাম্বার প্রবলেম যদি বলি, সেটি হচ্ছে শরণার্থী সমস্যা, বা যাকে আমরা রিফিউজি প্রবলেম বলি, রিফিউজি রিফিউজি শরণার্থী সমস্যা, যেমন রোহিঙ্গা প্রবলেম। 3 নাম্বার প্রবলেম বলে বলো সন্ত্রাসবাদ। কি বলুন তো? সন্ত্রাসবাদ। এই 3টি প্রবলেমের কথা মনে রাখবেন। তাহলে হ্যাঁ, একদম জিজ্ঞেস করে কিন্তু, ঠিক আছে। ওকে, তাহলে তাহলে আমরা একটু অবশ্যই একটু মনে রাখবো সবাই যে তাহলে আমরা অবশ্যই সবাই মনে রাখবো, এই বিষয়টা মনে রাখবো যে হচ্ছে, হ্যাঁ, বুঝে বুঝে পড়তে হবে। সাবাস। ওকে, তাহলে একটু খেয়াল করবেন যে আপনাদের যে কথাটা বলেছি সেটি হচ্ছে যে আপনারা আহ এই বিষয়টা মনে রাখবেন যে 3টি প্রবলেমের কথা বলেছি, বর্তমান বিশ্বের প্রধান প্রবলেম। কি কি প্রবলেম আপনারা বলুন তো, লিখে দিন, যারা যারা এখানে ক্লাস করছেন একটু লিখে দিন যে 3টি প্রবলেম কি কি আছে। যা, সাবাস। আহ ঝুমুর ঝুমুর আক্তার লিখে দিয়েছে, জলবায়ু পরিবর্তন, শরণার্থী সমস্যা, আর হচ্ছে সন্ত্রাসবাদ। এই 3টি সমস্যা মনে রাখবেন। এই 3টি সমস্যা নিয়ে কিন্তু বর্তমান পৃথিবীতে বেশি কাজ চলছে। জাতিসংঘ বলেন, বিভিন্ন সংগঠন বলেন, দেখুন, জলবায়ু পরিবর্তনের সাথে তো পরিবেশ জড়িত। বর্তমান যত সংগঠন আছে বেশিরভাগ কিন্তু পরিবেশ নিয়ে কাজ করছে, জানেন? কি নিয়ে কাজ করছে? পরিবেশ নিয়ে কাজ করছে। সন্ত্রাসবাদ নিয়ে কাজ করছে। তারপর হচ্ছে শরণার্থী নিয়ে কাজ করছে, যেমন এই যে আমাদের শরণার্থী নিয়ে কাজ করছে কোন সংস্থা বলতে পারবেন? ইউএনএইচসিআর।
যেমন এই যে শরণার্থী যে সমস্যাটা আছে, এই শরণার্থী নিয়ে কাজ করছে ইউএনএইচসিআর। সবাই সবাই লিখেছেন, উম্মে রাবিয়া ইসলাম লিখেছে, হায়াত লিখেছে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা কষ্ট করে কমেন্ট করে লিখেছেন তাদেরকে। আচ্ছা, তাহলে জলবায়ু পরিবর্তনটা এখন আমরা লিখবো যে এই জলবায়ু পরিবর্তন কেন হচ্ছে, বা জলবায়ু পরিবর্তন কাকেই বা বলছি আমরা। খেয়াল করুন, আমরা জানি সূর্য, এখানে একটি সূর্য অঙ্কন করবেন নর্মালি আমার সাথে। মনে করুন এটি সূর্য, ঠিক আছে, যদিও রেড কালার দিলে ভালো হতো, যাই হোক ওটা ব্যাপার না। আচ্ছা, রেড কালার দিয়ে লিখছি। মনে করুন এটা হচ্ছে সূর্য, ঠিক আছে। আহ এই যে সূর্য দেখতে পাচ্ছেন আপনারা, এই সূর্য থেকেই তো পৃথিবীতে আলো আসে, তাই না? আচ্ছা, এই সূর্যের আমরা খেয়াল করব যে এই আহ সূর্যের যে আলো আমাদের পৃথিবীতে আসছে, আমরা জানি যে সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো ঘুরছে, তাই না? যাকে আমরা সৌরজগৎ বলি, কি বলি? সৌরজগৎ বলি, বা যাকে বলি সোলার সিস্টেম বা সৌরজগৎ। তো এই যে সূর্যকে কেন্দ্র করে ঘুরছে গ্রহগুলো, প্রথম গ্রহটাই কিন্তু কি আছে? বুধ, তাই না? প্রথম গ্রহ কোনটি আছে? বুধ গ্রহ। তারপরের গ্রহ আছে হচ্ছে শুক্র। সূর্যকে কেন্দ্র করে তারপরে কোন গ্রহটি ঘুরছে? শুক্র গ্রহ। এটা সবাই আপনারা পারেন। 3 নাম্বার আছে কিন্তু আমাদের পৃথিবী। 3 নাম্বারে যে গ্রহটি ঘুরছে তার নাম কি? পৃথিবী। তাহলে পৃথিবী হলো ডিস্টেন্সে, বাই ডিস্টেন্স অথবা দূরত্বে কিন্তু সূর্য থেকে তৃতীয় গ্রহ। তারপরে আছে মঙ্গল, তারপরে আছে বৃহস্পতি, তারপরে আছে শনি, তারপরে আছে ইউরেনাস, তারপরে আছে নেপচুন। আমার সাথে একবার বলবেন, যদি আমাদের ওটা প্রয়োজন নাই, আমাদের ওটা আজকে পড়া না, কিন্তু এই 3টা আমরা মনে রাখবো কেন? কারণ আমাদের এটা পড়তে কাজে লাগবে। তাহলে আমরা জানি সূর্যকে কেন্দ্র করে যে গ্রহ বা যে গ্রহগুলো বা উপগ্রহগুলো বা গ্রহাণুগুলো যে ঘুরছে, কাকে কেন্দ্র করে? সূর্যকে কেন্দ্র করে, বা সূর্যের আকর্ষণে সূর্যকে কেন্দ্র করে যে গ্রহ উপগ্রহগুলো বা মন গ্রহগুলো ঘুরছে, সেগুলোকে বলা হচ্ছে সূর্যের জগৎ, যাকে বলা হচ্ছে সৌরজগৎ, যাকে ইংরেজিতে বলা হয় সোলার সিস্টেম। কি বলা হয়? সোলার সিস্টেম। তাহলে লক্ষ্য করুন, সূর্যকে কেন্দ্র করে গ্রহ ঘুরছে কয়টি? 8টি। কয়টি বলুন তো? 8টি গ্রহ ঘুরছে। যাই হোক, আমরা একটু 8টি লিখে দিই, যেহেতু অঙ্কন করেছি, যাতে সবার জন্য সুবিধা হয়। এরপরেই আছে কি বলুন তো? মঙ্গল। কি আছে? মঙ্গল গ্রহ। তারপরে আমরা উপরে তো আর টান দিতে পারবো না, আমরা এদিকে যাচ্ছি। এই মঙ্গলের পরে আছে শনি। কি আছে বলুন তো? শনি। মঙ্গলের পর আছে মঙ্গলের পরে আছে শনি, লিখছেন? আচ্ছা, মঙ্গলের পরে রয়েছে বৃহস্পতি। কোনটি রয়েছে? বৃহস্পতি। বৃহস্পতি। এই বৃহস্পতি কিন্তু সবচেয়ে বড় গ্রহ, আপনারা জানেন। এই বৃহস্পতির পর রয়েছে কি? শনি। শনি গ্রহ। শনি হলো দ্বিতীয় বৃহত্তম গ্রহ। এই শনির পরে, যাই হোক আর রাউন্ড দিব না ওদিকে, এদিকে যাচ্ছি আমি। এই শনির পরে আছে ইউরেনাস। কি আছে? ইউরেনাস। ইউরেনাস আছে। এই ইউরেনাসের পরে আছে হলো সর্বশেষ হচ্ছে নেপচুন। কি আছে? নেপচুন। নেপচুন। এই যে সৌরজগতের যে 8টি গ্রহ আছে, আমি যদি এখানে রাউন্ড দিয়ে আঁকাইলে ভালো হতো, কিন্তু আমরা যেহেতু এই গ্রহ নিয়ে পড়ছি না, আমরা যেহেতু এই গ্রহকে কাজে লাগাবো, আজকে কাজে লাগিয়ে জলবায়ু পরিবর্তন পড়বো, কাজে আপনারা আপনাদের মতো সুন্দর করে অঙ্কন করতে পারেন। আমি জাস্ট এখানে আপনাদের দেখানোর জন্য এঁকেছি। তো লক্ষ্য করুন, সূর্যের নিকটতম গ্রহকে বুধ। বুধের পরে কি? শুক্র। শুক্রের পরে পৃথিবী। পৃথিবীর পর মঙ্গল। মঙ্গলের পর কি? বৃহস্পতি। তারপর আছে কি? শনি। তারপর ইউরেনাস। তারপর কি? নেপচুন। ইউরেনাসের পরে কি? নেপচুন। এখন খেয়াল করুন, এই সূর্য থেকে, ভালো করে বুঝবেন, সবাইকে লেখা হয়েছে কিনা আমাকে একটু কমেন্ট করে জানান তো দেখি, যারা ক্লাস করছেন অনলাইনে। একজন আমি লেখানো শুরু করার আগেই বলছে লিখতে পারছি না। প্রথমে আমি তখনও লেখা শুরু করেছিলাম না, আশা করি এখন লিখতে পারছেন কিনা। যিনি প্রথমে বলেছিলেন যে স্যার একটু আসতে বলেন, তখন আসতে বলার বিষয় ছিল না, তখন ছিল বোঝানোর বিষয়। ঠিক আছে, আর এখন লেখার বিষয়। আপনি লিখতে পেরেছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন। যে ভাই প্রথমে তাল মিলাইতে পারছিলেন না, সে একটু কমেন্ট করে জানাবেন লিখতে পারছেন কিনা। আচ্ছা, ঠিক আছে, ডান, সবাই লিখেছেন। ওকে। প্লুটো না, প্লুটো বাদ পড়লো কেন? না, প্লুটো বাদ পড়েছে। প্লুটো, প্লুটো গ্রহ না, এই প্লুটো গ্রহ, এই প্লুটো গ্রহটি 2006 সালে গ্রহর অস্তিত্ব হারিয়েছে। এটি একটা বামন গ্রহ বর্তমানে। কি গ্রহ? বামন গ্রহ। বামন মানে কি? ছোট গ্রহ। অর্থাৎ গ্রহের প্রথমে তো সবচেয়ে বড় নক্ষত্র,
মনে রাখবে নক্ষত্র কি, এই যে সূর্য তারাগুলো দেখতে পান না, বলো এক একটা কি নক্ষত্র। সূর্য কিন্তু একটা কি নক্ষত্র। আর নক্ষত্রকে কেন্দ্র করে থাকে কি গ্রহ। গ্রহর চেয়ে ছোট কি উপগ্রহ। উপগ্রহের চেয়ে ছোট কি বামন গ্রহ। কি বলুন তো, বামন মানে একদম ক্ষুদ্র ক্ষুদ্র বামন। এবং বামনের চেয়েও অনেক ছোট ছোট জিনিস আছে। আহ গ্রহাণু বলে, ওগুলোকে হচ্ছে যে উল্কা বলে, কি বলে উল্কা বলে, এগুলো বলে আর কি। তো আমরা লক্ষ্য করি যে, হ্যাঁ, লক্ষ্য করছি একটা বিষয়, সেটি হচ্ছে যে একজন প্রশ্ন করেছে যে আমরা জানতাম আগে গ্রহ ছিল 9টা, এখন আমি গ্রহ পড়লাম কয়টা, 8টা। তাহলে একটা গ্রহ কিন্তু নাই, কোনটা নাই, প্লুটো গ্রহ এখন নাই, তার অস্তিত্ব হারিয়েছে। এখন যদি বলি ভাইয়া কত সালে হারিয়েছে, 2006 সালে এই প্লুটো গ্রহটি তার অস্তিত্ব হারিয়েছে। কিভাবে অস্তিত্ব হারিয়েছে 6 সালে? এই প্লুটো গ্রহটি ঘুরতে 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 সূর্যের যে কক্ষপথ গুলো আছে, যে গ্রহগুলো যে ঘোরে, এই ঘোরার যে পথ, এই পথকে কিন্তু কক্ষপথ বলা হয়, মনে রাখবেন কি পথ, কক্ষপথ। অর্থাৎ গ্রহ, আবার বলছি, গ্রহ যে পথ দিয়ে ঘোরে সেই পথকে বলা হয় কক্ষপথ, কক্ষপথ। তাহলে এই প্লুটো গ্রহটি ঘুরতে ঘুরতে সূর্যকে কেন্দ্র ঘুরতে ঘুরতে তার কক্ষপথ থেকে বিচ্যুতি হয়েছে এবং অনেক দূরে চলে গিয়েছে। এই জন্য বিজ্ঞানীরা এখন আর প্লুটোকে গ্রহ না বলে প্লুটোকে কি হিসেবে আখ্যায়িত করেছে, বামন গ্রহ, মনে রাখবেন, ঠিক আছে। ওকে, বিনাশ ঘটেছে না, আচ্ছা ঠিক আছে। তো আমরা আশা করি বুঝতে পেরেছি। এখন আমরা আমাদের মেন পড়ায় চলে যাচ্ছি। এই পড়া দিয়ে আপনারা কিন্তু ধৈর্য ধারণ করে কিন্তু শেষ পর্যন্ত ধরে রাখতে হবে যে শুরু করলাম কোথা থেকে, শেষ করব কোথায়, এটা কিন্তু একটা ফ্যাক্ট। ক্লাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় উনি কোথায় থেকে শুরু করলো, সেখানে আবার উনি ফিরে এসেছে কিনা। এবং আমি যেমন যেখান থেকে শুরু করেছি সেখানে অনেক কথা বলার পরেও ফিরে আসব, ঠিক আপনারাও যদি এই কাজটা পারেন, একটা স্টুডেন্ট তখনই ভালো হয়, পড়া তখনই ফলপ্রসূ হয়, যখন একজন যেখান থেকে শুরু করেছে আবার লাস্ট পর্যন্ত ইলাস্টিকের মতো, কিসের মতো, ইলাস্টিক বোঝেন, ইলাস্টিককে আপনি যতই টানবেন, টানার পর যখন ছেড়ে দেবেন তখন কিন্তু জায়গা মতো চলে আসবে। আপনি রাবার বলেন যাকে, ওই যে প্যান্টে ট্যান্টে রাবার ব্যবহার করা হয় না, আপনি টানবেন, টানতে টানতে ছেড়ে দেবেন, জায়গা মতো আবার চলে আসবে। দিস কল্ড ইলাস্টিক। তো একজন যিনি পড়ান তাকে ইলাস্টিক হতে হয়, যতই কথা বলবে জায়গা মতো ফিরে আসতে হবে লাস্টে গিয়ে, না হলে পড়া ভালো হবে না। আবার যারা পড়ে তাদেরও ইলাস্টিকের মতো জায়গা মতো আবার কি আসতে হবে, ফিরে আসতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, তো আমরা মূলত পড়ছি কিন্তু জলবায়ু পরিবর্তন। এই সৌরজগৎ কেন আঁকলাম, সৌরজগৎ, সূর্য না আঁকলে আপনি জলবায়ুটা কেমনে পড়বেন? এই সূর্যের তাপই তো সংশ্লিষ্ট, কথা বুঝতে পেরেছেন। তাহলে জলবায়ু পড়তে গেলে আমাদের কি লাগবে, সূর্য লাগবে। সূর্য ছাড়া তো আমরা তাপ পাচ্ছি না। এই তাপ বৃদ্ধিটাকেই তো বলা হচ্ছে জলবায়ু পরিবর্তন, তাই না? আচ্ছা, তো লক্ষ্য করুন, এই জন্য সূর্য এঁকেছি। তো এই যে সূর্য দেখতে পাচ্ছেন, এই সূর্য থেকে আমরা কি পাই, আলো পাই। এবার আসেন সূর্যে আসেন। সূর্য কিন্তু হাইড্রোজেন দিয়ে গঠিত বেশিরভাগ, কি বলুন তো, হাইড্রোজেন। সূর্যের প্রধান উপাদান কিন্তু হাইড্রোজেন, মনে রাখবেন। সূর্যের প্রধান উপাদান কি বলুন তো, হাইড্রোজেন। এই হাইড্রোজেন কিন্তু সূর্যের প্রধান উপাদান, মনে রাখবেন। তাহলে সূর্যের প্রধান উপাদান কি, হাইড্রোজেন। তো খেয়াল করুন, সূর্য থেকে আমরা তাপ পাচ্ছি, আলো পাচ্ছি। এই যে সূর্য থেকে তাপ বা আমরা আলো যে পাচ্ছি, এই তাপ আলো আমরা যতটুকু পাচ্ছি তার চেয়ে বেশি পাচ্ছে কে, বুধ পাচ্ছে, বুধ কাছে। এরপরে পাচ্ছে কে, শুক্র। আচ্ছা, তারপরে আলো পাচ্ছে কে, আমরা। আচ্ছা, আমাদের চেয়ে কম পাচ্ছে কে, আর একদম এই মঙ্গলের পর খুব কম পায় কে, পায় না বললেই চলে কে, আর বাকিগুলোর কথা বাদই দিলাম, ওরা তো সূর্যের আলোর স্পর্শই পায় না। এই বৃহস্পতি পর্যন্ত মোটামুটি আসে না বললেই চলে। এই মঙ্গল পর্যন্ত তাপটা, সূর্যের আলোটা মোটামুটি পৌঁছায় ভালো মতো, এরপরে কিন্তু সোজা যায় না। এই জন্য এই গ্রহগুলো কিন্তু প্রচন্ড শীতল। এবং সবচেয়ে শীতল গ্রহ বললে কোনটাকে দেবেন, নেপচুন, কারণ অনেক দূরে, সূর্যের আলো সহজে সেখানে পৌঁছায় না। ঠিক আছে। একজন বলছে স্যার চাঁদ কোথায়, চাঁদ আপনার ঘরে। এটা হচ্ছে শাহনাজ খাতুন, চাঁদ 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 ঘরে খোঁজেন, জামাই যদি থাকে সে জামাই চাঁদ ধরেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, চাঁদ আপনার ঘরে। আচ্ছা, চাঁদ হচ্ছে, লক্ষ্য করুন, চাঁদ হলো পৃথিবীর একটি উপগ্রহ। চাঁদ হলো পৃথিবীর একটি উপগ্রহ, এই যে পৃথিবীর একটি উপগ্রহ হলো চাঁদ। বুঝতে পেরেছেন, হ্যাঁ। এই যে পৃথিবীর একটি উপগ্রহ হলো চাঁদ, এই যে এখানে আছে চাঁদ, বুঝতে পারছেন। তাহলে আপনার চাঁদ আপনার কাছে, পৃথিবীর চাঁদ পৃথিবীর কাছে, মনে রাখবেন এটা। আচ্ছা, আপনার চাঁদ কোথায় সেটা আমি কেমনে বলবো।
আচ্ছা, লক্ষ্য করুন, তাহলে আমরা একটু খেয়াল করব যে সূর্য থেকে আলো আসে, এই আলো আসতে কত সময় লাগে? আলো আসতে কত কত সময় লাগে বলুন? সূর্যের আলো আসতে কত সময় লাগে পৃথিবীতে? একজন বলেছে সবারই নিজস্ব একটা চাঁদ থাকে। বাহ! সবারই কি উপমা, কি রূপক! ঠিক আছে, সবারই নিজস্ব একটা কি থাকে? চাঁদ থাকে। আচ্ছা স্যার, সবার উদ্দেশ্যে বলছি, অযথা। আচ্ছা, লক্ষ্য করুন, যাই হোক, মাঝে মাঝে একটু কমেন্ট করুক, কোনো সমস্যা নাই। একরোখা হয়ে যাবে, মাঝে মাঝে একটু আনন্দেরও প্রয়োজন পড়ে। আচ্ছা ভাই, বাধা দিয়েন না, এত কঠোর হয়েন না। আচ্ছা, তো লক্ষ্য করুন, সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে, মনে রাখবেন, অ্যাকুরেটলি ওইভাবে বলা যাবে না, 8 মিনিট 19 সেকেন্ড থেকে 32 সেকেন্ডের মধ্যে। আমরা অনেকে বলি 8 মিনিট 19 সেকেন্ড, কেউ বলে 8 মিনিট 32 সেকেন্ড, অ্যাকচুয়ালি এর মধ্যে আসে। তো সূর্য আসতে, সূর্য সূর্য থেকে পৃথিবীতে যে আলো আসে, এই যে সূর্যের আলো যে পৃথিবীতে আসে, এই আলো আসতে সময় লাগে, মনে রাখবেন, 8 মিনিট। 8 মিনিট কত বলেছি? 19 থেকে কত সেকেন্ড? 32 সেকেন্ড। 8 মিনিট 19 সেকেন্ড থেকে, মনে রাখবেন, 32 সেকেন্ডের মধ্যে। এখন বলতে পারেন যে ভাইয়া, এর মধ্যে আসবে, পরীক্ষা আমরা কোনটা উত্তর করব? পরীক্ষা অ্যাকচুয়ালি এর মধ্যে যে কোনো একটা অপশনে থাকবে। নাই দেখবেন 19 দিয়েছে, 19 দিলে কি দেবে না? 32 দেবে না। আবার 32 দিলে কি দেবে না? 19 দেবে না। যে কোনো একটা থাকবে, কারণ ওরাও তো জানে যে এর মাঝামাঝি সময়ে আসে। কিন্তু আমরা জানি যে বেশিরভাগ সময় পরীক্ষার অপশনে থাকে 8 মিনিট 19 থাকে, আর 19 থাকলে কোনটা থাকে না? 32 থাকে না। কিন্তু অনেকগুলো পরীক্ষা আবার কোনটা এসেছে? 8 মিনিট কত সেকেন্ড এসেছে? 32 সেকেন্ড এসেছে, এর মধ্যে থাকবে। ওকে, ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছেন। আচ্ছা, সবাই কি ভিডিও দেখতে পাচ্ছেন? একজন বলেছে ভিডিও দেখতে পাচ্ছি না, আপনার নেট প্রবলেম হতে পারে। সবাই আমাকে দেখতে বা শুনতে পাচ্ছেন কিনা মাঝে মাঝে একটু কুক দিয়েন। কুক মানে বুঝছেন? ছোটবেলায় কুক কুক খেলছেন না? ঠিক আছে, এই কুক কুক কিন্তু আবার ওই রোজার দিন আবার গানের কথা মনে করেন না, দুষ্টু কোকিল ডাকে রে কুক কুক কুক, এই কুক না কিন্তু, ঠিক আছে? আচ্ছা, তো আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন এই আলো আসার পরে, এই আলো যে আসছে আমাদের, এই আলো যদি সরাসরি হিট করতো, আমি আপনি বাঁচতে পারতাম না। পারতাম? এই আলো যদি সরাসরি আমাদের উপরে হিট করতো, আমি আপনি বাঁচতে পারতাম সম্ভবত পৃথিবীতে বসবাস করা? সরাসরি কি আলো আসে? বলুন, আলো যদি সরাসরি আপনার উপরে আসতো, আমি আপনি কিন্তু বাঁচতে পারতাম না। এই সূর্যের তাপ যদি আল্লাহ তাআলা সরাসরিও ফেলতো আমাদের উপরে, একদম ডিরেক্ট যদি হিট করতো আলো, তারপরেও আমাদের পৃথিবীতে বসবাস করার কোনো ওয়ে ছিল, সুযোগ ছিল না। তাহলে কি হয়? এই আলো, আমরা জানি যে বায়ুমণ্ডলের স্তর আছে। এই যে আপনি যেখানে দাঁড়িয়ে আছেন, এটা কি ভূপৃষ্ঠ, সমুদ্রপৃষ্ঠ? আমি আপনি যেখানে দাঁড়িয়ে আছি, এখনো তারাই দাঁড়িয়ে আছি, মাটিতে যে দাঁড়িয়ে থাকেন না, হাঁটেন, ওটা কিন্তু কি ভূপৃষ্ঠ বা কি বলা হয়? সমুদ্রপৃষ্ঠ। এই যে ভূপৃষ্ঠ বা সমুদ্রপৃষ্ঠ থেকে আমরা জানি, এই, এটা মনে করুন ভূপৃষ্ঠ, এটা মাটি। এই মাটি থেকে এই উপর দিকে, আকাশের দিকে অনেকগুলো স্তর আছে। আমরা 5টা স্তর পড়ি। কটা স্তর পড়ি? যাকে বলে বায়ুমণ্ডলের কি স্তর, বায়ুমণ্ডল। এই যে উপর মাটি থেকে উপর দিকে যে উঠছেন, এগুলোকে বলে কি? বায়ুমণ্ডল। তো এই বায়ুমণ্ডলের আমরা 5টা স্তর পড়ি। কয়টা স্তর পড়ি? 5টি স্তর পড়ি। এই যে বায়ুমণ্ডলের যে স্তর আছে, প্রথম স্তর, দ্বিতীয় স্তর, তৃতীয় স্তর, চতুর্থ স্তর, এরকম করে কি আছে বলুন তো? স্তর আছে। যে বিজ্ঞানীরা বায়ুমণ্ডলের এই স্তরকে 5টি অংশে ভাগ করেছে। এই 5টি স্তরের মধ্যে, মনে রাখবেন, প্রথম স্তরটি হচ্ছে ট্রপোমণ্ডল। কি মণ্ডল? ট্রপোমণ্ডল। ট্রপোমণ্ডল, প্রথম স্তরের নাম হলো ট্রপোমণ্ডল। আমাদের 2টা স্তর লাগবে। আর পরেরটা হলো স্ট্র্যাটোমণ্ডল। স্ট্র্যাটোমণ্ডল, স্ট্র্যাটো, কি বলুন তো, মণ্ডল। তাহলে প্রথমটা হলো ট্রপোমণ্ডল, পরেরটা হলো স্ট্র্যাটোমণ্ডল। ঠিক আছে, ওকে। তো এই যে 2টা, বাকিগুলো আমরা ধরছি না, যেমন আছে তাপমণ্ডল, মেসোমণ্ডল এবং হেক্সামণ্ডল আছে। ওগুলো আমাদের কোনো প্রয়োজন নাই, আমাদের পড়তে গিয়ে এই 2টা মণ্ডল, বায়ুমণ্ডল আমাদের প্রয়োজন। প্রথম যে প্রথম যে মণ্ডলটা আছে, প্রথম যে স্তরটা আছে, মণ্ডল কি স্তর, প্রথম স্তর, আপনি মাটি থেকে প্রথম স্তরটির নাম হচ্ছে, সেটি কি বলুন তো? ট্রপোমণ্ডল। পরবর্তী স্তর হচ্ছে স্ট্র্যাটোমণ্ডল। তাহলে বলুন সবাই, বায়ুমণ্ডলের প্রথম এবং দ্বিতীয় স্তরের নাম লিখে দেন। বায়ুমণ্ডলের যে 5টি স্তর আছে, আমাদের পরবর্তীতে পড়া আছে, বায়ুমণ্ডলের 5টি স্তরের নাম সবাই আমাকে লিখে দিবেন। দেখি পারেন কিনা। যারা অনলাইনে ক্লাস করছেন, তারা প্রত্যেকেই বায়ুমণ্ডলের 5টি স্তরের, 5টি না, প্রথম 2টি স্তরের নাম লিখে দেন। আপনি লিখেছেন?
প্রথম স্তরের নাম কি? সবাই কথা বলবেন, প্রথম স্তরের নাম। আর এখানে আমার ক্লাস করলে আপনার মনে হবে যে একদম পুরো সিকোয়েন্স যতক্ষণ শেষ হবে না আপনার ভালো লাগবে না। ভালো লাগবে না বলতে বুঝাইছি, মনে হবে যে এর পরে কি, এর পরে কি জানার চেষ্টা থাকবে একটা। এবং এর মাধ্যমে যে পড়া কত সুন্দরভাবে শেষ হয়ে যাবে। এখানে লাভ হবে আপনি প্রিলিতে কমন পাবেন সর্বোচ্চ, কারণ এখানে প্রিলিতে কমন না পাওয়ার কিচ্ছু নাই, সবকিছু উঠে আসছে এর মধ্যে। দ্বিতীয় কথা, যদি আপনাকে রিটেন দেওয়া হয় লিখিত, লিখিত দিলে আপনি এটা লিখতে পারবেন, কারণ আপনি বুঝে বুঝে পড়ছেন। তৃতীয় কথা, আপনাকে যদি ভাইভাতে প্রশ্ন করা হয় আপনি কিন্তু সুন্দর করে গুছিয়ে বলতে পারবেন। তাহলে একসঙ্গে আপনার লাভ কয়টা? তিনটা। ঠিক আছে। আচ্ছা, তো ট্রপোমণ্ডল, স্ট্র্যাটোমণ্ডল। এখন আসি, আমরা প্রথমে ছিলাম সূর্যে, সৌরজগতে, এরপরে গেছি আমরা বায়ুমণ্ডলে। এরপরে কিন্তু আমরা সবগুলো মিলাই কিন্তু পড়াটাকে সাজাবো। আমরা একটা বিল্ডিং যখন তোলে তখন কি বিল্ডিং এর কি একটা মেটেরিয়াল নাকি অনেক মেটেরিয়াল থাকে? অনেকগুলো মেটেরিয়াল মিলেই কিন্তু কি হয়, একটা বিল্ডিং হয়, তাই না? তেমনি আমরা এখন একটা বিল্ডিং এর মতো করে সুন্দর করে অনেকগুলো মেটেরিয়াল দিয়ে আমরা হচ্ছে কি করছি, মেটেরিয়ালস দিয়ে জলবায়ু পরিবর্তনটা বোঝাবো। আমাদের প্রথম মেটেরিয়াল ছিল সৌরজগৎ, পরবর্তী মেটেরিয়ালস আমরা হচ্ছে বায়ুমণ্ডল। বায়ুমণ্ডলের স্তর পাঁচটি, দুইটি স্তর লিখে দিয়েছি, ট্রপোমণ্ডল, স্ট্র্যাটোমণ্ডল। পরে আমরা এগুলোকে লিঙ্ক আপ করবো কার সাথে কে কিভাবে জড়িত। তো দেখুন, এই যে দুইটি স্তর আছে ট্রপোমণ্ডল, এই ট্রপোমণ্ডলেই কিন্তু প্রায় বায়ুমণ্ডলে যে পদার্থ আছে, যত পদার্থ আছে আমাদের এই পৃথিবীতে, সবচেয়ে বেশি পদার্থ হচ্ছে এই ট্রপোমণ্ডলে। সবচেয়ে বেশি পদার্থ, মিশ্র পদার্থ কোথায় বেশি বলুন তো? ট্রপোমণ্ডল। এত বেশি পদার্থ, এত বেশি ঘন, এত বেশি ঘন মিশ্র পদার্থে এত বেশি ঘন এই ট্রপোমণ্ডল, এজন্য একে ঘনমণ্ডলও বলা হয়। তাই বায়ুমণ্ডলের কোন মণ্ডলকে ঘনমণ্ডল বলা হয়? ট্রপোমণ্ডলকে ঘনমণ্ডল। কেন? পদার্থের পরিমাণ বেশি, পদার্থের পরিমাণ বেশি, মনে রাখবেন। ঠিক আছে। পদার্থ বলেন, গ্যাস বলেন, সকল কিছু পরিমাণ কোথায় বেশি? ট্রপোমণ্ডলে। যেখানে পদার্থের পরিমাণ বেশি সেখানেই তো বেশিরভাগ প্রাকৃতিক দুর্যোগ ঘটে, তাই না? এবং এই ট্রপোমণ্ডলেই কিন্তু প্রাকৃতিক দুর্যোগ ঘটে, মনে রাখবেন। বৃষ্টিপাত, বৃষ্টিপাত, ঠিক আছে, হ্যাঁ লক্ষ্য করুন, বৃষ্টিপাত হয় এই ট্রপোমণ্ডলে, ঘূর্ণিঝড় হয় ট্রপোমণ্ডলে। আমরা জানি হচ্ছে এই যে আপনার হচ্ছে বজ্রপাত যাকে বলে, এটা পরীক্ষা এসেছে, বজ্রপাত। আপনারা গ্রাম্য ভাষায় যাকে বলেন ঠাডা পড়ছে, ঠাডা, কি বলেন? ঠাডা পড়ছে, ঠাডা বা থান্ডার বলি আমরা। থান্ডার বা ঠাডা বা বজ্রপাত কিন্তু এই ট্রপোমণ্ডলে ঘটে, তাই না? তো এই যে ট্রপোমণ্ডলকে বলা হচ্ছে ঘনমণ্ডল, কেন? পদার্থের পরিমাণ বেশি, মনে রাখবেন, ঘনমণ্ডল লিখে রাখেন। যত প্রকার প্রাকৃতিক দুর্যোগ আছে, প্রাকৃতিক দুর্যোগগুলো বা ন্যাচারাল ডিজাস্টার যাকে বলছি, সবগুলো কিন্তু এই ট্রপোমণ্ডলে হয়ে থাকে, মনে থাকবে। তাহলে আপনাকে যদি কখনো প্রশ্ন করা হয় যে কোন মণ্ডলকে ঘনমণ্ডল বলা হয়? ট্রপোমণ্ডল। কেন? পদার্থের পরিমাণ বেশি। কোন মণ্ডলে প্রাকৃতিক দুর্যোগ ঘটে? ট্রপোমণ্ডলে প্রাকৃতিক দুর্যোগ ঘটে। আমরা প্রথম মণ্ডলটা পড়ছি, দ্বিতীয় মণ্ডলে কিন্তু যায়নি এখনো। প্রাকৃতিক দুর্যোগ কি কি মনে রাখবেন? বৃষ্টিপাত, ঘূর্ণিঝড়, বজ্রপাত, যত প্রকার প্রাকৃতিক দুর্যোগ আছে, সেই খরা যত আছে, সব প্রাকৃতিক দুর্যোগ কিন্তু এই প্রথম স্তরে হয় বায়ুমণ্ডলের। এবং আমি আপনি কিন্তু এই প্রাকৃতিক দুর্যোগগুলোই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে। ওকে। একজন বলছে আকলিমা শিকদার, এখন আশা করি বুঝতে পেরেছেন। দ্রুত চলে আসবেন, না হলে ব্রেক হয়ে যাবে। আচ্ছা, দেখুন এবার তাহলে বলুন তো, বৃষ্টিপাত কোন স্তরে হয়? বজ্রপাত কোন স্তরে হয়? এটা কিন্তু বজ্রপাতের বিষয়টা কিন্তু পরীক্ষা একবার এসেছে। আচ্ছা, এই জন্য যেহেতু প্রাকৃতিক দুর্যোগ হয়, সেহেতু এই মণ্ডলকে কিন্তু আবার অশান্ত মণ্ডলও বলা হয়। তাহলে এই মণ্ডলের নাম মনে রাখবেন তিনটা। একটা হচ্ছে ট্রপোমণ্ডল, একটা হচ্ছে ঘনমণ্ডল, ঘন মানে পদার্থ যে বেশি, আর একটা হচ্ছে অশান্ত মণ্ডল। অশান্ত কেন বলা হচ্ছে বলুন তো? সবাই বলুন, এই মণ্ডলকে অশান্ত কেন বলা হচ্ছে? অশান্ত বলা হচ্ছে কারণ হচ্ছে এই ট্রপোমণ্ডলে প্রাকৃতিক দুর্যোগটা হচ্ছে, বেশি হচ্ছে, এই জন্য একে বলা হচ্ছে অশান্ত মণ্ডল। ওকে, ঠিক আছে। তারপর আমরা ট্রপোমণ্ডলের পরে, ট্রপোমণ্ডল কতটুকু? এই মাটি থেকে কতটুকু মনে রাখবেন, আমরা যে ভূপৃষ্ঠে আছি না, এই যে মাটিতে আছি না, এই মাটি থেকে 18 কিলোমিটার পর্যন্ত কিন্তু ট্রপোমণ্ডল, মনে রাখবেন। যদিও এর উচ্চতা পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন রকম হয়, মেরু অঞ্চলে একরকম, নিরক্ষ অঞ্চলে একরকম, কিন্তু এভারেজ পরীক্ষায় যেটা আসে সেটা হচ্ছে 18 কিলোমিটার। অনেকেই বলে 12 থেকে 18, কারণ বিভিন্ন জায়গায় উচ্চতা কি বিভিন্ন রকম হয়। মনে রাখবেন, যদি বলে কত থেকে কত, ঠিক আছে, কত থেকে কত, তো মনে রাখবেন যে 12 থেকে কত বলুন তো? 18।
আর যদি 12 থেকে 18 না থাকে, যদি একটা চায়, তখন কত উত্তর করবেন? 18 কিলোমিটার। আচ্ছা, লে- এইগুলো লেখাগুলো লিখে দিলে ভালো হতো। এই যে আমি যে কথাগুলো বললাম, এটা নর্মাল বিষয় বলেছি, যে এখানে প্রাকৃতিক দুর্যোগ ঘটে, আপনি এতটুকু লিখতে পারবেন না? যেখানে কি ঘটে? প্রাকৃতিক দুর্যোগ ঘটে। আচ্ছা, তো খেয়াল করুন, প্রাকৃতিক একটা কথাই বলেছি, এখানে কি ঘটে? প্রাকৃতিক দুর্যোগ ঘটে। আর এটা কি? ঘনমণ্ডল। এবং এটাকে বলা হয় কি? অশান্ত মণ্ডল, তাই বলেছি। আচ্ছা, উনি বানানটা ওনার মনে হয় সমস্যা হচ্ছে, অনেকে সমস্যা হয়। ঠিক আছে, অনেকে বানানটা পর্যন্ত বুঝতে পারে না, লিখতে পারে না। আচ্ছা, আমি মানে বিষয়গুলো এমন ভাবে বোঝাচ্ছি যে আপনাকে একটু বুঝতে হবে। কেন? কারণ আমি এই মেটেরিয়ালস গুলো বুঝতে পারবো না এখন। না বুঝতে বুঝতে পারার কারণে আমি কিছু কথা 2-3 বার বলতে প্রস্তুত, কিন্তু লিখতে গেলে ওই জায়গার জায়গা হবে না। এই জন্য একটা কথা 5-6 বারও বলছি। প্রয়োজনে যদি কোনোটা 2-1 জন যদি লিখতে সমস্যা হয়, ওটা মনে রাখবেন, আমি তো অনেকবার বলছি। একটা জিনিস মুখস্থ করার মতো যতক্ষণ মুখস্থ হচ্ছে না ততক্ষণ কিন্তু বলছি আমি। ঠিক আছে, ওকে। তারপর লক্ষ্য করুন যে এই ট্রপোমণ্ডলের উচ্চতা কত? ভূপৃষ্ঠ থেকে 18 কিলোমিটার। আর যদি ইয়াটা চাই, যে মনে রাখবেন, যদি বলে যে এক্স্যাক্টলি তো সব জায়গা সমান না, আপনি বলেন তো যে বিভিন্ন জায়গায় তো বিভিন্ন রকম উচ্চতা হতে পারে এই 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 ট্রপোমণ্ডলের, তখন বলবেন 12 থেকে 18 কিলোমিটার। কিন্তু পরীক্ষায় যদি আসে, মনে রাখবেন 18 কিলোমিটার। ঠিক আছে, ওকে। সব লক্ষ্য করুন যে এরপর হচ্ছে ট্রপোমণ্ডলের পরে আছে কি? স্ট্র্যাটোমণ্ডল। স্ট্র্যাটোমণ্ডল হচ্ছে বায়ুমণ্ডলের কি? দ্বিতীয় স্তর। স্ট্র্যাটোমণ্ডল হলো বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তর। দ্বিতীয় স্তর, আমি এক কথা 3-4 বার বলছি, অবশ্যই বোঝার চেষ্টা করবেন। আর মনোযোগী থাকলে কিন্তু অবশ্যই এটা লেখা কোনো ব্যাপার না। ঠিক আছে, এটি হচ্ছে বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তর। এই স্তরের উচ্চতা মনে রাখবেন 18 থেকে, কত থেকে? 18 থেকে, 18 থেকে এই স্তরের উচ্চতা হচ্ছে 50 কিলোমিটার। কত কিলোমিটার? 50। তাহলে দ্বিতীয় যে স্তরটি আছে, সেই স্তরের উচ্চতা 18 কিলোমিটার থেকে 50 কিলোমিটারের মধ্যে। দ্বিতীয় স্তরের উচ্চতা অর্থাৎ স্ট্র্যাটোমণ্ডলের যে উচ্চতা, 18 থেকে 50 কিলোমিটার। তো সবার কাছে প্রশ্ন, এটাই কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা মেন পয়েন্টে কিন্তু চলে এসেছি। ঠিক আছে, তো খেয়াল করুন, তাহলে বায়ুমণ্ডলের যে দ্বিতীয় স্তর আছে, স্ট্র্যাটোমণ্ডল, তার উচ্চতা কত? সবাই একটু কমেন্ট করে জানান, তার উচ্চতা কত? 18 থেকে 50 কিলোমিটারের মধ্যে কিন্তু বায়ুমণ্ডলের কোন স্তর আছে? দ্বিতীয় স্তর, যাকে বলে স্ট্র্যাটোমণ্ডল। এই মণ্ডলটা শান্ত থাকে, শান্ত। কোনো প্রাকৃতিক দুর্যোগ নাই। দুর্যোগ আছে, এই জন্য এই মণ্ডলকে বলা হয় শান্ত মণ্ডল। কেন? এই মণ্ডলে, এই স্তরে, বায়ুমণ্ডলের উপরে, অর্থাৎ এই 18 কিলোমিটারের উপরে যে দ্বিতীয় স্তরটি আছে, এই দ্বিতীয় স্তরে আর কোনো প্রাকৃতিক দুর্যোগ সংঘটিত হয় না বলে এই দ্বিতীয় স্তরকে বলা হয় শান্ত মণ্ডল। মনে রাখবেন, তাহলে প্রথম মণ্ডলটা ছিল অশান্ত মণ্ডল, দ্বিতীয় মণ্ডলটা ছিল হলো শান্ত মণ্ডল। এই জন্য আপনারা যে প্লেনে চড়েন, বিমান যায়, এরোপ্লেনে চড়েন, সেটা কিন্তু প্রথম স্তর দিয়ে যায় না, দ্বিতীয় স্তর দিয়ে যায়। প্রথম স্তরে প্রাকৃতিক দুর্যোগ থাকে বলে প্রথম স্তর দিয়ে এরোপ্লেন বা বিমান চলাচল করতে পারে না। বিমান শুধু উড্ডয়ন করে বা ওঠে, কিন্তু বিমান যে চলাচল করে সেটা কিন্তু স্ট্র্যাটোমণ্ডল দিয়ে করে। তাহলে বলুন তো, বিমান বা এরোপ্লেন কোন স্তর দিয়ে চলে বায়ুমণ্ডলের? সবার কাছে প্রশ্ন। স্ট্র্যাটোমণ্ডল বা শান্তমণ্ডল দিয়ে, বা এই যে দ্বিতীয় স্তর দিয়ে কিন্তু বিমান চলাচল করে, মনে রাখবেন। ঠিক আছে, ওকে। তো আশা করি বুঝতে পেরেছি। অনেকেই বলছে নতুন কিছু শিখছি। হ্যাঁ, এটাই। কারণ আমি আপনাদেরকে যথেষ্ট, একদিকে কমনের বিষয় আছে এখানে, কমন। আর একদিকে আপনারা এখানে বলেছি যে হচ্ছে অবশ্যই বিষয়গুলো আপনারা বোঝার চেষ্টা করবেন ভালো করে। এই আপনারা ক্লাস রেখে কেউ বাইরে যাবেন না। ঠিক আছে, ক্লাস নিয়মিত, মানে একদম পুরো ক্লাসেই থাকবেন। অনেকে আছেন যে পরে জয়েন করে ফল ভোগ করতে চাচ্ছেন, যে প্রথমে কি বলেন সেগুলো বলেন, ওটা বলা কি সম্ভব? আচ্ছা, প্রথম কথা। দ্বিতীয় কথা, অনেকেই ফোন দেখে, অবশ্য আপনাদের অনেকে ফোন দেখে হচ্ছে যান কোথায়? ওয়াশরুমে যান। ওয়াশরুমে গিয়ে তারপর এসে জিজ্ঞেস করেন কি বললেন। এখন আপনি ওয়াশরুম থেকে এসে যদি আমারে বলেন কি বললেন, আমি কেমনে বলবো? এরপরে যদি কেউ ওয়াশরুমে যান, ভাই এবং আপুরা, ওয়াশরুমে ফোনটা নিয়ে যাবেন। আর ওয়াশরুমে ফোনটা নিয়ে গেলে অবশ্যই সাউন্ডটা কমায় দিয়েন, না হলে বলবে ওয়াশরুমে শাহিন স্যারের কথা শোনা যায় কেন। আচ্ছা, খেয়াল করেন। ঠিক আছে, খেয়াল করেন তাহলে। যাই হোক, আমি বলছি একজন, আপনি যেহেতু প্রশ্ন করছেন, আপনার প্রেক্ষাপটে বলছি। বলেছি যে বায়ুমণ্ডলের যে দ্বিতীয় স্তর আছে, এই দ্বিতীয় স্তরটা হচ্ছে শান্ত। কেন শান্ত? কারণ এখানে পদার্থ নাই। যেমন এই প্রথম স্তরে যেমন অনেক ঘন পদার্থ ছিল,
এটাকে অশান্ত মণ্ডল বলেছি। প্রথম স্তরে প্রচুর প্রাকৃতিক দুর্যোগ হয়, এই জন্য একে অশান্ত মণ্ডল বলা হয়েছে। পরের যে স্তরটা আছে স্ট্র্যাটোমণ্ডল, এখানে ওই রকম কোনো পদার্থ নাই, পদার্থের পরিমাণটা কম, এবং এখানে কোনো প্রাকৃতিক দুর্যোগ হয় না। কোন স্তরে? দ্বিতীয় স্তরে। এই স্তরে কোনো প্রাকৃতিক দুর্যোগ হয় না বলে এই স্তরকে বলা হয় হচ্ছে শান্ত মণ্ডল। এবং এই শান্ত মণ্ডল দিয়ে বা স্ট্র্যাটো মণ্ডল দিয়ে কিন্তু এরোপ্লেন বা বিমান চলাচল করে। তাহলে এখানে কিচ্ছু লিখবেন না, একটা তথ্য শুধু লিখে রাখবেন যে দ্বিতীয় স্তর দিয়ে বিমান চলাচল করে। ঠিক আছে, দ্বিতীয় স্তর দিয়ে কি চলাচল করে? বিমান চলাচল করে। ওকে। এই মাঝে কিন্তু আবার একটা করে হচ্ছে স্টেজ আছে, স্টেজ আছে, যেটা শেষ হবে তারপর থেকেই তো শুরু হয়ে যায়। ঠিক আছে, মাঝখানে আবার ইয়া থাকবে কেন? একটা শেষ হলে তো কি হবে, আর একটা শুরু হয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? 50 থেকে, আচ্ছা লক্ষ্য করুন, প্রথম স্তরের উচ্চতা হচ্ছে এই জিরো থেকে, আমরা জিরো মানে মাটি, মাটি থেকে 18 কিলোমিটার পর্যন্ত প্রথম স্তর। তাহলে 18 কিলোমিটার শেষ হলেই তো ওখান থেকেই তো শুরু হচ্ছে। আপনি 19 থেকে ধরতে পারেন। কত থেকে ধরতে পারেন? 19 থেকে, কিন্তু 19 না বলে আমরা বলি কি 18 থেকে 50। কথা বুঝতে পারছেন? আচ্ছা, তারপর খেয়াল করুন, হ্যাঁ এরপর খেয়াল করুন যে এই স্ট্র্যাটোমণ্ডল, এই জায়গায় কিন্তু আমাদের এখন মূল পড়া। আপনারা কিন্তু মূল পড়ায় চলে এসেছেন অলরেডি। বায়ুমণ্ডলের এরকম স্তর আছে কয়টা? 5টা। এরকম 5টি লেয়ার আছে। কয় লেয়ার? 5 লেয়ার্স। কয়টা লেয়ার? কয়টা লেয়ার আছে? 5। এই 5টা লেয়ার বা স্তরের মধ্যে আমরা পড়ছি কয়টা? মাত্র 2টা। এই 2টা লেয়ারের মধ্যে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ লেয়ার বা স্তর কিন্তু স্ট্র্যাটোমণ্ডল। কোনটা? স্ট্র্যাটোমণ্ডল। স্ট্র্যাটোমণ্ডলের বিষয়টা খেয়াল করুন। এই স্ট্র্যাটোমণ্ডলের মধ্যে এমন একটি স্তর আছে, সেটি জীবজগতের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তর। অর্থাৎ এই স্ট্র্যাটোমণ্ডলের মধ্যে একটি স্তর আছে যেটি জীবজগতের জন্য, আমাদের প্রাণী জগতের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ স্তর। লিখে রাখুন যে জীবজগতের জন্য সবচাইতে বা প্রাণী জগতের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ যে স্তর, সেজন্য হচ্ছে ওজোন স্তর। কোন স্তর বলুন তো? ওজোন স্তর। ওজোন, ওজোন বানান কিন্তু এরকম, ও বর্গ জওকার দন্ত ন, ওজোন স্তর। অনেকেই লিখেছেন ও জ, ওই যে লিখছেন ও বর্গ জ, ওজোন। ওজোন, ওজন না, বি কেয়ারফুল। ওজোন স্তর মনে রাখবেন, O3। সাবাস, O3। তাহলে এই স্তরের মধ্যে একটি স্তর আছে, নাম কি বলুন তো? ওজোন স্তর। আমি আবার এখানে লিখে দিচ্ছি, যারা বুঝতে পারেন নাই, ওই দ্বিতীয় স্তরের মধ্যে একটি স্তর রয়েছে, নাম কি? ওজোন স্তর, যেটি জীব জগতের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটি কিন্তু পরীক্ষা এসেছে, লিখে নিন। তাহলে সবার কাছে প্রশ্ন, জীব জগৎ বা প্রাণী জগতের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তরের নাম কি? যদি উত্তর করবেন, যত দ্রুত সম্ভব উত্তর করবেন। জীব জগতের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তরের নাম কি? ওজোন স্তর। ওকে, তাহলে এবার বলুন, উত্তর করুন সবাই। ওজোন স্তর কোন স্তরের মধ্যে একটা স্তর? সবাই, ওজোন স্তর কোন স্তরের মধ্যে একটি স্তর? সবাই উত্তর করবেন। হ্যাঁ, আপনার উত্তর করুন, ওজোন স্তর কোন স্তরের মধ্যে একটি স্তর? স্ট্র্যাটোমণ্ডল, পাবো না কিন্তু, স্ট্র্যাটোমণ্ডলের মধ্যে, অর্থাৎ দ্বিতীয় স্তরের মধ্যে, স্ট্র্যাটোমণ্ডলের মধ্যে। স্ট্র্যাটোমণ্ডলেরই একটা অংশের নাম হলো ওজোন স্তর, মনে রাখবেন, ওজোন লেয়ার বা ওজোন স্তর। সবাই বুঝতে পেরেছেন? আচ্ছা খেয়াল করুন, এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে তাহলে ওজোন স্তর কতটুকু? ওজোন স্তর যেহেতু দ্বিতীয় স্তরের একটি সাব স্তর, দ্বিতীয় স্তরের পরিমাণ কত? 18 থেকে 50, তাই না? দ্বিতীয় স্তরের পরিমাণ কত? 18 থেকে 50। তাহলে 18 থেকে 50-এর কতটুকু ওজোন স্তর? মনে রাখবেন 20 থেকে 30 মিটার, 30 কিলোমিটার। এই যে দ্বিতীয় স্তর যে আছে 18 থেকে কত? 50 না? 18 থেকে কত দ্বিতীয় স্তর? 50। এই 18 থেকে 50-এর মধ্যে, 18 থেকে 50-এর মধ্যে মনে রাখবেন 20 থেকে 30 কিলোমিটার, এই যে 10 কিলোমিটার যে আছে, 20 থেকে 30, অর্থাৎ দ্বিতীয় স্তরের পরিমাণ কত? 18 থেকে 50 কিলোমিটার উপরে দ্বিতীয় স্তর, এর এর ব্যাপ্তি। এই দ্বিতীয় স্তরের মধ্যে 20 থেকে 30 কিলোমিটারের মধ্যের স্তরকে বলা হচ্ছে ওজোন স্তর। তাহলে বলুন তো, ওজোন স্তর স্ট্র্যাটোমণ্ডলের কত অংশ? 20 থেকে 30 কিলোমিটারের মধ্যে দ্বিতীয় স্তরের মধ্যে কি আছে? ওজোন স্তর আছে, যেটি জীবজগতের জন্য সবচেয়ে প্রয়োজনীয়, যেটি জীবজগৎ বা প্রাণী জগতের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ। ওজোন স্তর না থাকলে আমি আপনি পৃথিবীতে বসবাস করতে পারতাম না। ওজোন স্তর যদি না থাকতো, এই পৃথিবীতে আমরা বসবাস করতে পারতাম না, অন্যান্য গ্রহের মধ্যে কিন্তু হয়ে যেত, গ্রহের মতো হয়ে যেত। আশা করি সবাই বুঝতে পেরেছেন।
আমাকে একটু কমেন্ট করে জানান যে এই পর্যন্ত বুঝতে পেরেছেন কিনা। যদি কেউ না বোঝেন প্রশ্ন করুন, আমি কিন্তু এখনো পড়াটা যখন ফিনিশিং দিব তখন বুঝবেন যে অ্যাকচুয়ালি পড়াটা আরো কত মজার ছিল। ঠিক আছে, সবাই ক্লিয়ার হয়েছেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানাবেন এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছেন কিনা। ওকে, তাহলে আমরা মূলত বায়ুমণ্ডলের মনে রাখবেন, আর একটু ব্রিফিং করছি। বায়ুমণ্ডলের 5টা স্তর আছে, মাটি থেকে উপর পর্যন্ত 5টি স্তরে ভাগ করা হয়েছে বায়ুমণ্ডলের স্তর। ভূপৃষ্ঠ যেখানে দাঁড়িয়ে আছেন মাটি, সেখান থেকে 5টি স্তর আছে, লেয়ার আছে, লেয়ার। এই লেয়ার গুলোর মধ্যে আমরা 2টা লেয়ার পড়েছি, একটা হচ্ছে টপোমণ্ডল, একটা হচ্ছে স্ট্র্যাটোমণ্ডল। টপোমণ্ডল মাটি থেকে 18 কিলোমিটার, আর স্ট্র্যাটোমণ্ডল 18 থেকে 50 কিলোমিটার। আর এই স্ট্র্যাটোমণ্ডলের মাঝখানের একটি স্তরের নাম হচ্ছে ওজোন স্তর, যেটা 20 থেকে 30 কিলোমিটারের মধ্যে। এইবার এইবার আমরা এইবার আমরা চলে আসব আমাদের এই সূর্যের সাথে, এটাকে লিঙ্ক আপ করবো এখন। এই যে আমরা 2টা জিনিস আঁকিয়ে রেখেছি, একটা হলো সৌরজগৎ আঁকায় রাখছি, আর একটা হচ্ছে বায়ুমণ্ডল আঁকায় রাখছি, তাই না? এই দুটির মধ্যে এখন কি করব, আমরা লিঙ্ক আপ করব। লিঙ্ক আপ করব, ঠিক আছে। আমরা স্ট্র্যাটোমণ্ডলে কেন বসবাস করব, আমরা তো টপোমণ্ডলে বসবাস করি। আপনি কি উপরে বসবাস করেন, আকাশের উপরে? এরা এই উপরে বসবাস করে যারা নেশা করে, বুঝছেন? নেশা টেশা যারা করে তাদের মনে হয় উপরে একদম পুরো আকাশে উঠতেছে। ঠিক আছে, তো আপনি তো রোজার দিনে এই কাজ তো করার কথাই না। তা আপনি কেন অত উপরে বসবাস করবেন? এই 18 থেকে 50 কিলোমিটার উপরে বসবাস করবেন? ওটা যারা নেশা করে তারা ভাই রোজার দিনে এই কাজ করে না। আচ্ছা, খেয়াল করুন, তো লক্ষ্য করুন। তাহলে আমরা তো বসবাস করি হচ্ছে প্রথমটায়, টপমণ্ডলে বসবাস করি, টপমণ্ডলের এই যে মাটিতে বসবাস করি আমরা, তাই না? ওকে, আচ্ছা, খেয়াল করি আমরা তাহলে। এরপর হচ্ছে আমরা এই সূর্যের সাথে এই পড়াটাকে এখন লিঙ্ক আপ করব। আমরা কোথায় ছিলাম বলুন তো? আমরা বলেছিলাম এবার আমরা এই দুইটাকে লিঙ্ক আপ করব, সমন্বয় করব। সমন্বয় করতে পারলে তো আমাদের পড়াটা বেস্ট হবে, তাই না? আমরা যদি এই দুইটার মধ্যে কি করতে পারি, সুন্দর করে সমন্বয় করতে পারি, তাহলে না আমাদের পড়াটা সুন্দর হবে। এইবার এই দুইটার মধ্যে আমরা সমন্বয় করবো, এই সৌরজগৎ আর এই বায়ুমণ্ডল। তাহলে এটার নাম কি ছিল? সৌরজগৎ। আর এই পড়ার নাম কি ছিল? বায়ুমণ্ডল। বায়ুমণ্ডল। তো এই দুইটা পড়াকে এখন আমরা একটু লিঙ্ক আপ করছি সবাই। দেখুন তো ভাই, আমরা প্রথমে বলছিলাম সূর্যের আলো আসে পৃথিবীতে, মনে আছে? সব মনে আছে? সূর্যের আলো যে আসে, মনে আছে? সূর্যের আলো পৃথিবীতে আসে 8 মিনিট 19 সেকেন্ড বা 32 সেকেন্ডের মধ্যে। কোথায় আসে? পৃথিবীতে আসে। এই কথাটি মনে আছে কিনা সবার? কমেন্ট করে জানান। সূর্যের আলো পৃথিবীতে আসে 8 মিনিট 19 থেকে 32 সেকেন্ডের মধ্যে। সবাই সবাই এটুকু মনে আছে কিনা? আচ্ছা, 8 মিনিট 19 থেকে 32 সেকেন্ডের মধ্যে সূর্যের আলো পৃথিবীতে পৌঁছায়। মনে রাখবেন, আমি কথা বলেছিলাম, আমি বায়ুমণ্ডল কখন আঁকতে গেছিলাম, একটা কথা বলেছিলাম, সূর্যের আলো যদি ডিরেক্ট পড়তো, ডিরেক্ট, তাহলে আমি আপনি পৃথিবীতে বসবাস করতে কিন্তু পারতাম না। এই সূর্যের আলো যদি সরাসরি পৃথিবীতে আঘাত আনতো, সরাসরি যদি পৃথিবীতে চলে আসতো, তাহলে আমি আপনি বসবাস করতে পারতাম না। এই যে বায়ুমণ্ডলের যে স্তরগুলো, এই স্তরগুলোতে কিন্তু সূর্য আলো কি হয়? বাধাপ্রাপ্ত হয়। বাধাপ্রাপ্ত হয়ে পর্যাপ্ত পরিমাণে আলো কিন্তু আমাদের পৃথিবীতে পৌঁছায়। এই স্তরে কিন্তু সূর্যের আলোগুলো কি হয়? বাধাপ্রাপ্ত হয়, হয়ে পৃথিবীতে আসে। আসার পরে আমাদের এই বুধ শুক্র এইগুলো গ্রহগুলোকে পিছনে ফেলে তারপর কি স্তরগুলো? না না না, একটা গ্রহ তো অনেক দূরে। এটা তো আমরা পৃথিবীতে একটা নিজেই একটা গ্রহ, এই পৃথিবীর কেন্দ্রে পৃথিবী একটা নিচে, ওগুলোকে আলাদা গ্রহ ধরেন। ওগুলো এক একটা পৃথিবীর চেয়ে কোনটা কোনটা বড় আছে। না, এটা পৃথিবীকে, এই পৃথিবীর আপনি স্তরগুলো ধরেন, মানে পৃথিবী থেকে আপনি এর একটা নির্দিষ্ট একটা এরিয়া ধরেন। অন্য গ্রহে যাওয়ার দরকার নাই। কথা বুঝছেন? অন্য গ্রহে যাওয়ার প্রয়োজন নাই। উনি বলতেছে যে এই স্তরগুলো কি অন্য গ্রহ ভেদ করে গেছে, কেন যাবে? এটা তো একটা পৃথিবী, একটা ছোট্ট বল, পৃথিবী একটা ছোট্ট গ্রহ। এই পৃথিবীর একটা নির্দিষ্ট একটা দূরত্বে এই স্তরগুলো আছে, এই পৃথিবীর স্তর এগুলো। অন্য পৃথিবী তো নিজে একটা গ্রহ, অন্য গ্রহ তো আলাদা স্তর আছে। হ্যাঁ, একটু পরে। অন্য গ্রহ তো আলাদা স্তর আছে, কি অন্য গ্রহ আলাদা স্তর আছে। কারণ আমি যদি এখন এমনি পেঁচাইছি, আবার যদি আপনাদের কথায় যদি আবার পেঁচাই, তাহলে আপনার এই পড়াটা আর ভালো মতো নিতে পারবেন না। ঠিক আছে, প্রশ্ন পর্ব আমরা আলাদা নিব, যখন আমি ছেড়ে দিব তখন ইচ্ছা মতো প্রশ্ন করে যাবেন। আচ্ছা, ঠিক আছে, তো লক্ষ্য করুন, আমরা বলেছিলাম
যে এই সূর্যের আলো পৃথিবীতে আসে, এই যে আলোটা কিন্তু ভেদ করতেছে, কিন্তু স্তরগুলো তো হচ্ছে পৃথিবীর স্তর। এই আলোটা আসতেছে, আসার পরে এই সূর্য আলো আসছে, আসার পরে এই যে বুধ গ্রহ শুক্র গ্রহ অতিক্রম করে আলো কোথায় পৌঁছালো? পৃথিবীতে। পৃথিবীতে যখন পৌঁছাচ্ছে তখন এই যে স্তরগুলো আছে পৃথিবীর, এই স্তরগুলো ভেদ করে পৃথিবীতে আলো পৌঁছাচ্ছে। ঠিক আছে, স্তরগুলো ভেদ করে পৃথিবী আলো কোথায় আসতেছে? পৃথিবীতে। মনে রাখবেন, আচ্ছা, মনে রাখবেন একটা কথা, যে হচ্ছে এই পৃথিবীতে আলো পৌঁছানোর পরে যে পরিমাণ আলো আসে, যে আবার বলছি, যে তির্যক ভাবে যে আলোটা আসতেছে, এটা কিন্তু ভালো করে বুঝতে হবে। পৃথিবী থেকে, সূর্য থেকে যে আলোটা পৃথিবীতে আসতেছে, এই আলো যদি পৃথিবীতে থেকে যেত আমি আপনি বসবাস করতে পারতাম না। যে আলোটা আসে, এই যে রোদ উঠছে না, এই রোদের আলো যদি পৃথিবীতে থেকে যেত, তাহলে আমি আপনি পৃথিবীতে আর বসবাস করতে পারতাম না। পৃথিবী গরম হয়ে থাকতো, উত্তপ্ত হয়ে থাকতো, বসবাস করার কোনো সুযোগ থাকতো না। তাহলে এই আলোগুলো এসে কি হয়, এই আলো যে আসে, এই আলোর একটা তাপ থাকে না? আলো তো আমাদের জন্য প্রয়োজন, কিন্তু তাপ তো সমস্যা, বেশি কমলে তাপের সমস্যা। আলো তো প্রয়োজন অবশ্যই, কিন্তু এই যে সূর্যের আলো যে আসে, তাপ যে আসে, সূর্যের তাপটা পৃথিবীতে আসছে, আসার পরে মনে রাখবেন, সূর্যের তাপ আসার পরে প্রত্যেকটা পদার্থের উপরে পড়ে। যতগুলো পদার্থ আছে না, এই যে আমাদের পদার্থ বলতে আমরা যে আমাদের আশেপাশে যা দেখছেন সবই তো এক একটা কি পদার্থ। এই পদার্থের উপরে পড়ে, পদার্থের উপরে পড়ে এই তাপগুলো কি হয়? শোষিত হয় ওজোন স্তর দ্বারা। মনে রাখবেন, তাহলে সূর্যের তাপ যে আসছে, আসার পরে পৃথিবীর প্রত্যেকটা পদার্থের উপরে পড়ে সূর্যের তাপটা আবার কি ব্যাক যাচ্ছে। কে ব্যাক করে নিচ্ছে, কে শোষণ করে নিচ্ছে? এই যে ওজোন স্তরটা শোষণ করে নিচ্ছে। মনে রাখবেন, এই যে এখানে, এই যে এটা পৃথিবী ধরেন, এই পৃথিবীর কয়টা স্তর বলেছি? পাঁচটা। এই পাঁচটা স্তরের মধ্যে যে দ্বিতীয় স্তরটা আছে, টপমন্ডল, স্ট্র্যাটোমন্ডল, স্ট্র্যাটোমন্ডলের মধ্যে ওজোন স্তরটা কি করছে? পৃথিবী, এই যে সূর্যের তাপ আসছে, আসার পর পৃথিবীতে পড়ছে, পড়ার পরে পদার্থের উপরে পড়ার পরেই ওটা আবার ওজোন স্তর কি করে নিচ্ছে? উপর দিক থেকে শোষণ করে নিচ্ছে। ওজোন স্তর যদি শোষণ না করে নিত, তাহলে আমি আপনি পৃথিবীতে বসবাস করতে পারতাম না। ওই তাপ যদি পৃথিবীতে থেকে যেত, এই যে সূর্যের যে আলো আসে, এই আলোর সাথে যে তাপ আসে, এই তাপটা যদি পৃথিবীতে থেকে যেত, আমি আপনি কখনো এই পৃথিবীতে বসবাস করার কোনো সুযোগ আল্লাহ তাআলা আমাদের মানে এই অনুকূলে রাখতো না। কথা বুঝতে পেরেছেন? এই তাহলে বলুন তো দেখি, এই জন্যই তো বলেছে ওজোন স্তর জীব জগতের জন্য, প্রাণী জগতের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তর। কেন? কারণ সে তাপ শোষণ করে। তো বলুন তো, পৃথিবীতে তাপ আসার পরে সেই তাপ শোষণ করে কে? পৃথিবীতে সূর্যের তাপ আসার পর সেই তাপ শোষণ করে কে? সবাই দ্রুত উত্তর করবেন। পৃথিবীতে সূর্যের তাপ আসার পরে সেই তাপকে শোষণ করে নিচ্ছে, ওজোন স্তর শোষণ করে নিচ্ছে। ওজোন স্তর যদি তাপ শোষণ না করতো, পৃথিবীতে বসবাস করা যেত না। এই জন্য কখনো যদি ওজোন স্তর সম্পর্কে আপনাকে প্রশ্ন করা হয় যে ওজোন স্তর কেন গুরুত্বপূর্ণ, তখন বলবেন ওজোন স্তর হচ্ছে আমাদের এই পৃথিবীর সূর্যের তাপ কি করে নেয়? শোষণ করে নেয়। যদি পৃথিবীতে যে সূর্যের আলো আসে, সে আলো যদি থেকে যেত, তাপ যদি থেকে যেত, সেই তাপ তাপ থাকলে পৃথিবী উত্তপ্ত হয়ে যেত, বসবাসের অনুপযোগী হয়ে যেত। ওজোন স্তর সেই তাপকে শোষণ করে নিচ্ছে বলেই, উপর থেকে শোষণ করছে বলেই তাপ তাপ আসছে, আসার পর মনে করেন কলমের উপর পড়লে কলম থেকে পড়ে ওজোন স্তরে চলে যায়। শোষণ করে নাকি? ওজোন স্তর। মনে করুন যে কোনো পদার্থের উপরে পড়ছে মাটিতে, পড়েই কে শোষণ করে নিচ্ছে তাপটাকে? ওজোন স্তর শোষণ করে নিচ্ছে বলে পৃথিবীতে আমি আপনি বসবাস করতে পারছি। এই জন্য এই ওজোন স্তর, এই যে 20 থেকে 30 কিলোমিটারের মধ্যে, এটি সবচাইতে বায়ুমণ্ডলের গুরুত্বপূর্ণ স্তর। মনে রাখবেন। এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছেন? এ পর্যন্ত সবাই ক্লিয়ার হয়েছেন? বোঝেন নাই? কিসের? আমি তো এই মাত্রই না বললাম, এই যে চাঁদ। ও, এই যে একটা প্রবলেম দেখছেন। আচ্ছা, তাহলে এই চাঁদ তো পৃথিবীর একটা উপগ্রহ। চাঁদ কি কোনো গ্রহ না? চাঁদ কি পৃথিবীর একমাত্র উপগ্রহ, নাম কি চাঁদ। আর ওই যে বলছিলাম, চাঁদ হচ্ছে যদি আপনার চাঁদ আপনার ঘরে, আর পৃথিবীর চাঁদ পৃথিবীর কাছে। ঠিক আছে, এটা হলো পৃথিবীর চাঁদ। চাঁদ হলো পৃথিবীর একটি উপগ্রহ। এই যে এখানে হলো চাঁদ আছে, এগুলো ছোট ছোট উপগ্রহ। বুঝতে পারছেন? আচ্ছা, তো খেয়াল করুন। ওকে, এবার আমরা আহ এবার আমরা একটা বিষয় মনে রাখবো সবাই, যে এই তাপ, একটা কথা বলেছি, প্রত্যেকটা পদার্থের উপরে পড়ে থাকে নাকি চলে যায় বলুন তো? সূর্যের তাপ পৃথিবীতে আসার পর পৃথিবীতে থেকে যায় নাকি চলে যায়? সবাই, পৃথিবীতে থেকে যায় নাকি চলে যায়? পৃথিবীতে থেকে যায় নাকি চলে যায়?
চলে যায়। কোথায় চলে যায়? কোথায় চলে যায়? কে টেনে নেয়? টেনে নেয় হলো ওজোন স্তর, তাই না? ওজোন স্তর শোষণ করে নেয়। সাবাস। আচ্ছা, লক্ষ্য করুন। এখন খেয়াল করুন, এইবার কিন্তু আপনারা এই পড়ার কিন্তু একটা শেষ প্রান্তে এসেছেন। এবার এবার খেয়াল করবেন, আমি এখান থেকে এইগুলো একটু মুছে দিচ্ছি। এবার কিন্তু শেষ প্রান্তে বলতে বোঝাচ্ছি, এবার কিন্তু আপনাদের সেই প্রতীক্ষিত পড়াটা কিন্তু একদম মানে ক্লিয়ার হয়ে যাবে। লিখুন তো, লিখুন বিষাক্ত গ্যাস। এবার লিখবেন, যেগুলো লেখার বিষয় সেগুলো লিখে দিচ্ছি। বিষাক্ত কি বলুন তো? গ্যাস। বিষাক্ত গ্যাস, কয়েকটা বিষাক্ত গ্যাসের নাম লিখে নেন। তারপরে বিষাক্ত গ্যাস লেখার পরে এই পড়াটা আর একটু বললে কিন্তু আপনার শেষ হয়ে যাচ্ছে। বিষাক্ত গ্যাসের মধ্যে প্রথম মনে রাখবেন কার্বন। কার্বন। আর কার্বনের সংকেত কি? সি। আচ্ছা, তারপর হচ্ছে কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই কি বলেছি বলুন? অক্সাইড। কার্বন ডাই অক্সাইড এর CO2 অর্থাৎ অক্সিজেন এবং কার্বন সংকেত আর কি। এরপর কি? মিথেন। মিথেন। মিথেনের সংকেত কি? CH4 অর্থাৎ কার্বন এবং হাইড্রোজেন মিলে হয় কি? মিথেন। এরপর কি আছে? সিএফসি। সিএফসি যাকে বলে ক্লোরোফ্লোরো কার্বন। সিএফসির বাংলা ইয়া কি? ক্লোরোফ্লোরো কার্বন। ফ্লোরো ক্লোরোফ্লোরো কার্বন বলা হয়। সিএফসির পূর্ণরূপ মনে রাখবেন, ক্লোরোফ্লোরো কার্বন, সিএফসি। এরপর কি আছে? সিও, কার্বন মনোঅক্সাইড। সিও তো কি বলুন তো? কার্বন মনোঅক্সাইড লিখছি, কার্বন মনোঅক্সাইড। কার্বন মনো অক্সাইড। একটা কার্বন ডাই অক্সাইড। আর মনো মানে কি? অনেক। কার্বন মনো অক্সাইড। কার্বন মনো অক্সাইডের সংকেত হলো সিও। কার্বন ডাই অক্সাইড হচ্ছে CO2, মনে রাখবেন। ঠিক আছে, ওকে। তারপর খেয়াল করুন, আরেকটা বিষাক্ত গ্যাসের নাম লেখেন সালফার ডাই অক্সাইড। সালফার। সালফার ডাই অক্সাইড। ডাই অক্সাইড। এই কয়েকটি বিষাক্ত গ্যাসের নাম একটু লিখে রাখুন, পরে আবার পড়া বুঝবেন। যাকে বলে SO2, সালফার ডাই অক্সাইড। এই কয়েকটি বিষাক্ত গ্যাস। তাহলে বিষাক্ত গ্যাস কি? 1 নাম্বার বলছি কার্বন, 2 নাম্বার কার্বন ডাই অক্সাইড, 3 নাম্বার বলছি মিথেন, 4 নাম্বার সিএফসি, 5-এ বলেছি কার্বন মনোঅক্সাইড, 6-এ বলেছি সালফার ডাই অক্সাইড। আরো আছে। আপাতত এই কয়েকটি বিষাক্ত গ্যাসের নাম লিখে নেন। সবাই বিষাক্ত গ্যাসের নাম লিখে নেন। নাইট্রোজেন। নাইট্রোজেন যদি বিষাক্ত হতো, তাহলে আপনি আর আমি পৃথিবীতে আর বসবাস করা লাগতো না। পৃথিবীতে যে আমরা বসবাস করছি, বলছি না যে প্রথম স্তরে যত পদার্থ আসে সেই পদার্থের বেশিরভাগ হচ্ছে নাইট্রোজেন, 78%। 78। খাবার সহ যে চিপস টিপস খান, ও সবই নাইট্রোজেন থাকে। ভাই নাইট্রোজেন যদি বিষাক্ত হতো আর অক্সিজেন যদি বিষাক্ত হতো, বিশেষ করে নাইট্রোজেন আর অক্সিজেন, এই পৃথিবীতে আমি আপনি বাঁচতে পারতাম না, মনে রাখতেন। ঠিক আছে, যিনি বলেছেন নাইট্রোজেন, তিনি খুবই অন্যায় করেছেন, তাকে ফাঁসি দেওয়া দরকার। ঠিক আছে, কে কে ছিল? যাক, ব্যাপার না, আমরা মজা করছি আর কি। পারেন না বলেই তো ভর্তি হয়েছেন, তাই না? পারলে কি আর এখানে ভর্তি হতেন? যাক, মজা করে কোনো কথা বললে মাইন্ড করবেন না। মাইন্ড করলে কিছু মনে করবেন না। আচ্ছা, সূর্য এর কোন দিকে আছে? পৃথিবীর নিচে। নিচে কি কোনো? আচ্ছা, আপনার কথা আমি ক্লিয়ার না, প্রশ্ন করলে ভালো করে করেন ভাই। হ্যাঁ, হোয়াট ইজ দিস? এ তো ঘোরে রে ভাই। এ তো ঘোরে, এটা কেমন কোন ধরনের কথা? এই বৃদ্ধকালে যদি এই কথা বলেন, তো বিষয়টা তো মারাত্মক। পৃথিবী তো ঘুরছে না। পৃথিবী কি ঘুরছে? চাঁদও কি ঘুরছে? এ আনিক গতি আর বার্ষিক গতি, এ পর্যন্ত এই এই জিনিসগুলো বোঝেন নাই, তার মানে আমাকে আর একটা ক্লাস নিতে হবে। ঠিক আছে। আচ্ছা। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, সেই বিষয়গুলো আমরা পড়াবো, আলাদা ক্লাস আছে। ওটার উপর কি আলাদা ক্লাস আছে। আহ্নিক গতি, বার্ষিক গতি। আহ্নিক গতি, বার্ষিক গতি, সেটা আমরা পড়াবো, ঠিক আছে। আচ্ছা, তা আমরা লক্ষ্য করি, আমরা পড়ায় চলে আসি। যে আমরা কিছু বিষাক্ত গ্যাসের নাম লিখেছি। একটা গ্যাস হচ্ছে বলছি কার্বন, যার সংকেত সি, কার্বন ডাই অক্সাইড CO2, মিথেন CH4, সিএফসি বা ক্লোরোফ্লোর কার্বন, এবং লিখেছি কার্বন মনোঅক্সাইড, সংকেত হচ্ছে CO, অর্থাৎ কার্বন এবং অক্সিজেন মিলে হয়েছে কার্বন মনোঅক্সাইড।
সালফার ডাই অক্সাইড, এটা হচ্ছে SO4, এটাকে বলে সালফার ডাই অক্সাইড। এখন এই বিষাক্ত গ্যাসগুলো দুইটি বিষয় এখানে আমরা মনে রাখবো। সবাই বিষাক্ত গ্যাস লিখেছেন ভাই? লেখার পরে সবাই লিখেছেন কিনা, আমি আপনাদের কাছে যারা অনলাইনে ক্লাস করছেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান লেখা হয়েছে কিনা। এর পরের আমরা ফিনিশিং দিব, এখন কিন্তু ফিনিশিং পার্টে চলে এসেছি আমরা। দেখবেন কি পড়া কত সুন্দর করে মিলে গেল, অঙ্কের মতো দেখবেন খাপ খাওয়ায় জায়গা মতো জায়গা বসায় দিব এখন একবারে। যা লিখতে দিলে লিখতে পারবেন, বলতে দিলে বলতে পারবেন, পিলি আসলে পিলি পারবেন, একদম সব ক্লিয়ার। একটু পরেই দেখবেন সব প্রশ্ন পারবেন। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছেন? আলহামদুলিল্লাহ। এই বিষাক্ত গ্যাস থেকে দুইটি তথ্য আমরা মনে রাখবো। প্রথমত আসতে পারে এরকম হচ্ছে, নিচের কোনটি বিষাক্ত গ্যাস আসতে পারে, তাহলে বিষাক্ত গ্যাস কোনগুলো মনে রাখবেন। আবার আসতে পারে নিচের কোনটি বিষাক্ত গ্যাস নয়। কোনটি বিষাক্ত গ্যাস? অক্সিজেন কি বিষাক্ত? অক্সিজেন কি বিষাক্ত? আচ্ছা, বিষাক্ত না। খাদিজা বলেছে একটু এলোমেলো হয়েছে, একটু পরে 1 মিনিট অপেক্ষা করেন, পুরা সব ক্লিয়ার হয়ে যাবে। আপনি নিশ্চয়ই পরে এসেছেন ক্লাসে। আচ্ছা, লক্ষ্য করুন তাহলে একটু পর এমনিতেও মিলে যাবে। ঠিক আছে, আচ্ছা খেয়াল করুন তাহলে যারা ক্লাস প্রথম থেকে করছেন তাদের একদম গোছানো আছে। খাদিজা আক্তার 1 মিনিটের মধ্যে সব বুঝে যাবেন। তাহলে এ আবার আসতে পারে কোনটি বিষাক্ত গ্যাস নয়। কোনটি বিষাক্ত গ্যাস নয়, তাহলে কোনটি বিষাক্ত গ্যাস, কোনটি বিষাক্ত গ্যাস নয়। এইবার আসেন, এবার একটা লক্ষ্য করেন একটা বিষয়, যে এই জায়গাতে আমরা এই পড়াটা যে পড়াটায় ছিলাম আমরা, যে আমরা একটা কথা বলেছিলাম যে সূর্যের আলো পৃথিবীতে আসে, এসে ওজোন স্তর কর্তৃক কি হয়? শোষিত হয়। আবার বলছি, সূর্যের আলো পৃথিবীতে আসে, আসার পরে ওজোন স্তর কর্তৃক কি হয়? শোষিত হয়। ওজোন স্তর এটাকে শোষণ করে নেয়, সবাই ভালো করে বুঝবেন। ওজোন স্তর শোষণ করে নেয়, অর্থাৎ সূর্যের আলো তাপ আসার পরে প্রত্যেকটা পদার্থের উপরে পড়ে, তাপটা ওজোন স্তর কর্তৃক শোষিত হয়ে যায় উপরে। কিন্তু মনে রাখবেন, এই বিষাক্ত গ্যাসের উপরে যখন আলো তাপ পড়ে, সেই তাপ আর যাইতে পারে না। এই বিষাক্ত গ্যাসের উপরে যখন তাপটা পড়ে, আমরা জানি প্রত্যেকটা পদার্থের উপরে সূর্যের আলো আসবে, আলো আসার পরে সেই তাপটা একদম ব্যাক করে ওজোন স্তরে চলে যায়, এই ওজোন স্তর সেটা শোষণ করে নেয়। কিন্তু পৃথিবীতে যদি এই বিষাক্ত গ্যাসগুলো থাকে, এই বিষাক্ত গ্যাসগুলো কি করে? তাপকে যেতে দেয় না। তাহলে বলুন তো, এই বিষাক্ত গ্যাসগুলো তাপকে যেতে দেয় নাকি ধরে রাখে? সবাই, এই বিষাক্ত গ্যাসগুলো পৃথিবী থেকে তাপকে, সূর্যের তাপকে যেতে দেয় নাকি ধরে রাখে? এই বিষাক্ত গ্যাসগুলো তাপকে আঁকড়ে ধরে রাখে। আবার বলছি, তাপ এসে প্রতিটি পদার্থের উপরে পড়েই ওজোন স্তর কর্তৃক শোষিত হয়। শোষিত হয়, ওজোন স্তর শোষণ করতে পারে। কিন্তু এই বিষাক্ত গ্যাসের উপরে যখন তাপ পড়ে, তখন আর তাপ যেতে পারে না। তাপ যদি না যেতে পারে, এই বিষাক্ত গ্যাসের উপরে যদি তাপ, এই বিষাক্ত গ্যাসের পরিমাণ যত বাড়বে, আপনার পৃথিবী তত কি হবে? গরম হবে। কারণ এই তাপগুলো কি করবে? এই 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 বিষাক্ত গ্যাসগুলো কি করবে? তাপকে পৃথিবীতে ধরে রাখবে, জালের মতো আটকায় রাখে। কি করে? আটকিয়ে রাখে। এই জন্য মনে রাখবেন, এই বিষাক্ত গ্যাসগুলো পৃথিবীতে যত পরিমাণ বাড়বে, আপনার পৃথিবী তত তাপমাত্রা বৃদ্ধি পাবে। কারণ তাপ আর এই বিষাক্ত গ্যাসের কারণে ওজোন স্তর পর্যন্ত পৌঁছাতে পারবে না। এই বিষাক্ত গ্যাসগুলো তাপকে কি করে? আটকায় রাখে, জালের মতো ধরে রাখে। এই জন্যই তো এগুলো বিষাক্ত। এই জন্যই তো এগুলো গুরুত্বপূর্ণ আপনার পরীক্ষার জন্য, যে কোন তাপ, কোন গ্যাসগুলো, কোন পদার্থগুলো সূর্যের তাপকে উপরে উঠতে দেয় না, পৃথিবীতে জালের মতো তাপকে ধরে রাখে। এই বিষাক্ত গ্যাসগুলো এই কাজগুলো করে থাকে। আর এই গ্যাসগুলোর কারণেই তো আমাদের আজকে পৃথিবীর এই সমস্যা। এই গ্যাসের কারণে, এই পদার্থগুলোর কারণেই তো আজকে আমরা এই পৃথিবীতে এই প্রবলেমটা আমাদের। এই যে জলবায়ু পরিবর্তন বলছেন, এবার একটা কথা বলবেন, একদম একবারে এক কথায় আমরা পড়াটা একদম পুরো ক্লিয়ার হবে। খাদিজা আক্তার এবার ক্লিয়ার? ক্লিয়ার বলতে এবার ক্লিয়ার হবেন, আমার কথা শুনবেন এবার। লক্ষ্য করুন, এবার আমরা এই তিনটার মধ্যে সমন্বয় করব। প্রথম বলছি, সূর্যের আলো কোথায় আসে? সবাই কমেন্ট, আপনারা কমেন্টে বলবেন, আপনারা এমনি বলবেন। সূর্যের আলো কোথায় আসে? পৃথিবীতে আসে। 8 মিনিট কত সেকেন্ডের মধ্যে আসে? 8 মিনিট 19 সেকেন্ড থেকে 32 সেকেন্ডের মধ্যে আসে সূর্য আলো পৃথিবীতে আসে। পৃথিবীতে সূর্যের আলো বা তাপ আসে, আসার পর এই তাপ যদি থেকে যেত, আমি আপনি বসবাস করতে পারতাম পৃথিবীতে? এই সূর্যের তাপ যদি, কমেন্ট করবেন, আমি আপনি পৃথিবীতে বসবাস করতে পারতাম? পারতাম না। বলুন তো, এই তাপ শোষণ করে নেয় কে? ওজোন স্তর। এই যে আমরা মাটিতে বসবাস করছি, এটা পৃথিবীর এখানে আমি বোঝাচ্ছি আর কি। এই যে মাটিতে বসবাস করছি, এই তাপ, সূর্যের তাপ যে আসতেছে, এসে ওজোন স্তর করতে কি হয়ে যাচ্ছে?
শোষিত হয়ে যাচ্ছে, উপরে উঠে যাচ্ছে ওজোন স্তরে। এখন ওজোন স্তর কর্তৃক শোষিত হচ্ছে বলে ওজোন স্তর কিন্তু জীবজগতের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তর। এখন লক্ষ্য করুন, এই তাপ পৃথিবী থেকে চলে যায়, কিন্তু প্রবলেম হচ্ছে এই বিষাক্ত গ্যাসগুলো। আমাদের পড়ার মূল বিষয় কিন্তু এই বিষাক্ত গ্যাসগুলো। এই বিষাক্ত গ্যাসগুলো আমরা ব্যবহার করছি, আমরা এই বিষাক্ত গ্যাসগুলো সৃষ্টি করছি। এই বিষাক্ত গ্যাসগুলো আমরা যত বেশি ব্যবহার করব, এই বিষাক্ত গ্যাসগুলো তত বেশি পৃথিবীতে ছড়িয়ে যাবে। এখন এই বিষাক্ত গ্যাসগুলোর প্রবলেমটা কি? প্রবলেম হলো, এই বিষাক্ত গ্যাসগুলো সূর্যের তাপকে যেতে দেয় না। সূর্যের তাপ প্রত্যেকটা পদার্থের উপরে পড়েই থেকে উপরে উঠে যায়, ওজোন স্তর কর্তৃক শোষিত হয়। কিন্তু এই বিষাক্ত গ্যাসগুলোর উপরে পড়লে আর সূর্যের তাপ যাইতে পারে না। যেতে না পারলে বলুন তো দেখি, সূর্যের তাপ যদি বিষাক্ত গ্যাসে বাধাপ্রাপ্ত হয়, এই পৃথিবীতে যদি বিষাক্ত গ্যাসগুলো জালের মতো ছড়িয়ে থাকে, আমি আপনি যদি বিষাক্ত গ্যাসগুলো প্রচুর পরিমাণে ব্যবহার করি, আর সূর্যের তাপ এসে কি যাইতে পারবে? ওজোন স্তর অধিক শোষিত হতে পারবে? পারবে না। কেন? বিষাক্ত গ্যাসে থেকে যাবে। তাহলে বলুন তো, বিষাক্ত গ্যাসে যদি সূর্যের তাপটা থেকে যায়, পৃথিবী ঠান্ডা হবে নাকি গরম হবে? সবাই, এই বিষাক্ত গ্যাসের ফলে যদি তাপ যদি থেকে যায় পৃথিবীতে, পৃথিবী উত্তপ্ত নাকি ঠান্ডা হবে? উত্তপ্ত হবে বা গরম হবে। বলুন তো, গরম হলে পরে পৃথিবীতে যে বরফ আছে, উত্তর মেরুতে দক্ষিণ মেরুতে যত বরফ আছে, সেই বরফগুলো কি হবে? গলে যাবে। এই বিষাক্ত গ্যাসের ফলে তাপ যত বৃদ্ধি পাবে, পৃথিবীর মেরু অঞ্চলে বরফগুলো গলে যাবে। গলে এই বরফের পানি পড়বে কোথায়? সমুদ্রে। কিন্তু সমুদ্রের পানির উচ্চতা কি হয়ে যাবে? বৃদ্ধি পাবে। আর সমুদ্রের পানির উচ্চতা যদি বৃদ্ধি পায়, নিম্নভূমি কি হয়ে যাবে? তলিয়ে যাবে। এই হচ্ছে আমাদের আজকের মূল পড়া। কথা বুঝতে পারছেন? যে আপনার এই বিষাক্ত গ্যাসের উপরে তাপ পড়ে তাপ যেতে পারে না, তাপ পৃথিবীতে আটকিয়ে যাচ্ছে। আটকানোর ফলে পৃথিবী উত্তপ্ত হচ্ছে। উত্তপ্ত হয়ে মেরু অঞ্চলে বরফগুলো গলে যাচ্ছে। উত্তর মেরু দক্ষিণ মেরুতে যে বরফ আছে গলে ওই বরফের পানি যাচ্ছে সাগরে। সাগরে পড়ে সাগরের পানির উচ্চতা ডে বাই ডে বৃদ্ধি পেয়ে যাচ্ছে এবং নিম্নভূমি তলিয়ে যাচ্ছে। এটি হচ্ছে জলবায়ু পরিবর্তনের মূল প্রভাব এবং সবচেয়ে ক্ষতিকারক দিক। এবার আশা করি বুঝতে পেরেছেন। আরেকবার বলবো, যে সূর্য আলো পৃথিবীতে আসে, আসার পরে প্রত্যেকটা পদার্থের উপরে পড়ে তা ব্যাগ চলে যায় ওজোন স্তরে। এই জন্য ওজোন স্তর জীবজগতের জন্য গুরুত্বপূর্ণ স্তর। কিন্তু সমস্যা হচ্ছে এই বিষাক্ত গ্যাসগুলো। এই বিষাক্ত গ্যাসের উপরে সূর্যের তাপ পড়ে যেতে পারে না, তাপ পৃথিবীতে থেকে যাচ্ছে। এই বিষাক্ত গ্যাসগুলো তাপকে ধরে রাখছে, ধরে রেখে পৃথিবী উত্তপ্ত হয়ে যাচ্ছে, গরম হয়ে যাচ্ছে। গরম হওয়ার ফলে মেরু অঞ্চলের বরফগুলো গলে যাচ্ছে। বরফগুলোর পানি পড়ছে সমুদ্রে। সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি পেয়ে নিম্নভূমি তলিয়ে যাচ্ছে, যাকে বলা হচ্ছে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকারক প্রভাব। হয়ে গেল। এবার বলুন, সবাই বুঝতে পেরেছেন কিনা? এই জায়গায় কিন্তু প্রবলেম। সবাই বলুন, এবার বলুন পড়াটা দেখুন, এবার সব হয়ে গেছে কিনা দেখুন। এই পার্ট ক্লিয়ার। আমরা সূর্য আঁকলাম, সূর্যের সার্থকতা পেলাম আমরা। এবার বলুন, এই যে আমরা বায়ুমণ্ডলের স্তর আঁকছিলাম শুধু ওজোন স্তরকে বোঝার জন্য। বায়ুমণ্ডলের স্তর আঁকছিলাম শুধু ওজোন স্তরটা কোথায় আছে, যেটা আমাদের এত উপকার করছে, আমাদের বন্ধু, সেই অবস্থানটা কোথায় আছে সেটা বোঝানোর জন্য ওজোন স্তর আঁকছিলাম। আর এইবার সূর্য আঁকছিলাম বা সৌরজগৎ আঁকছিলাম তাপের জন্য, যে তাপটা আসতেছে কই থেকে। আর বিষাক্ত গ্যাসগুলো লিখছি, যে সূর্যের আলো তাপমাত্রা কেন পৃথিবীতে থেকে যাচ্ছে, কেনই বা পৃথিবী উত্তপ্ত হচ্ছে। এই বিষাক্ত গ্যাসের ফলেই কিন্তু পৃথিবী কি হচ্ছে? উত্তপ্ত হচ্ছে। সবাই ক্লিয়ার বলুন। এবার খাদিজা আক্তার যিনি ছিলেন, হয়তো পরে জয়েন করেছিলেন, বলুন এবার। এবার সবাই ক্লিয়ার কিনা? আলহামদুলিল্লাহ, সবাই বুঝতে পেরেছি। দু একজনের, হয়তো একজনের নেট প্রবলেম, সেটা আপনার বিষয়, এখন আর কিছু করার নাই। পরে রেকর্ড দেখে নেবেন যদি দু একটা সমস্যা থেকে যায়। এবার লক্ষ্য করুন, আর একটা কারণে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। এটা একটা কারণ পেলাম, বিষাক্ত গ্যাসের ফলে। আর একটা কারণ, আর একটা কারণ হচ্ছে, হ্যাঁ, আর একটা কারণ হলো এই যে সিএফসি দেখতে পাচ্ছেন না, ক্লোরোফ্লোরো কার্বন, যেটা 4 নাম্বার, সিএফসি যেটা দেখতে পাচ্ছেন, সিএফসি, এই এইগুলো কিন্তু হচ্ছে তাপকে ধরে রাখে। এই যে কার্বন তাপকে ধরে রাখে, যেতে দেয় না সূর্যের তাপকে। এই যে কার্বন ডাই অক্সাইড সূর্যের তাপকে যেতে দেয় না, একদম আঁকড়ে ধরে রাখে। এই যে মিথেন কিন্তু সূর্যের তাপকে যেতে দেয় না, ওজোন স্তরে পৌঁছাতে দেয় না, পৃথিবীতে ধরে রাখছে। এই কার্বন মনোঅক্সাইডও তাই, সালফারও তাই। কিন্তু সিএফসির কাজটা হলো ভিন্ন। সিএফসি কি করতেছে? সিএফসি গিয়ে ওজোন স্তরকে ফুটো করে দিচ্ছে। এই সিএফসি আবার সবচেয়ে বেয়াদব। তাহলে এখানে বেয়াদব গ্যাস সবচেয়ে বেশি কোনটা? সিএফসি। সিএফসি গিয়ে কি করতেছে? সিএফসি গিয়ে ওজোন স্তরকে ছিদ্র করে দিচ্ছে।
ওজোন স্তরের যে কার্যক্ষমতা, ওজোন স্তরের যে একটা একটা লেয়ার, সেটাকে গিয়ে ফুটো ছিদ্র করে দিচ্ছে কিন্তু এই সিএফসি। এই জন্য সিএফসির যদি বলে যে সিএফসি কি করছে, সিএফসি হচ্ছে ওজোন স্তরকে ছিদ্র, লিখুন, সিএফসি গ্যাস ওজোন স্তরকে ছিদ্র করে দিচ্ছে, সবাই লিখুন, সিএফসি গ্যাস ওজোন স্তরকে ছিদ্র করে দিচ্ছে। ওজোন স্তরকে যদি ছিদ্র করে দেয়, ওজোন স্তর কি তার কার্যক্ষমতা রাখতে পারবে আগের মতো, নাকি কার্যক্ষমতা হারিয়ে ফেলবে? আগের মতো কি তাপ শোষণ করতে পারবে? আগের মতো কিন্তু তাপ শোষণ করতে পারবে না। এই জন্য আগের মতো আর তাপ শোষণ করতে ওজোন স্তর পারছে না। এটি একটি প্রবলেম, এই জন্য পৃথিবীতে তাপ বেড়ে যাচ্ছে। আর একটা বিষয় বলবেন, পৃথিবীর এই বিষাক্ত গ্যাসগুলো সূর্যের তাপকে ধরে রাখছে। তাহলে যদি বলে তাপমাত্রা বাড়ার দুইটি প্রধান কারণ বলুন, বলুন বিষাক্ত গ্যাসের বৃদ্ধি। যদি বলে বিষাক্ত গ্যাসের বৃদ্ধি, কিভাবে তাপ বৃদ্ধি পাচ্ছে, এই গ্যাসগুলো সূর্যের তাপকে যেতে দেয় না, আঁকড়ে ধরে রাখে। যদি বলেন দ্বিতীয় কারণ বলুন, সিএফসি গিয়ে আমাদের তাপকে যে শোষণ করে ওজোন স্তর, বায়ুমণ্ডলের যে দ্বিতীয় স্তর, সেই ওজোন স্তরকে ছিদ্র করে দিচ্ছে, নষ্ট করে দিচ্ছে সিএফসি। এখন লক্ষ্য করুন, হ্যাঁ, এগুলোকে গ্রিন, হ্যাঁ সবাস, এবার বুঝতে পেরেছে, এগুলোকে বলা হয় গ্রিন হাউস গ্যাস, গ্রিন গ্রিন হাউস গ্যাস। এগুলোকে বলা হয় কিন্তু গ্রিন হাউস গ্যাস, মনে রাখবেন, এগুলো বিষাক্ত গ্যাস, এগুলোকে বলা হয় গ্রিন হাউস গ্যাস। তাপমাত্রা বৃদ্ধি যে সব গ্যাসের ফলে পায়, ফলে ফলে রোজা থেকে লেগে গেছে। আচ্ছা, তাপমাত্রা বৃদ্ধির ফলে যেসব গ্যাসের ফলে তাপমাত্রা বৃদ্ধি পায়, সেই সব গ্যাসকে বলে গ্রিন হাউস গ্যাস। মনে থাকবে, শীত প্রধান অঞ্চলে কিন্তু এই গ্যাসগুলো ব্যবহার করা হয়, ওই যে তাপ ধরে রাখার জন্য। বুঝতে পেরেছেন? শীত প্রধান অঞ্চলে যেমন আইসল্যান্ড, গ্রিনল্যান্ড, নরওয়ে, ওদের অঞ্চলে কিন্তু আমার প্রচন্ড ঠান্ডা না, ওরা আবার কি করে, ওরা আবার হচ্ছে এই গ্যাসগুলো ব্যবহার করে তাপমাত্রা কি রাখার জন্য, ধরে রাখার জন্য। এই জন্য এগুলোকে বলা হয় গ্রিন হাউস গ্যাস। এবার আপনারা বলুন যে, এইবার বলুন যে যতটুকু বুঝিয়েছি ততটুকুর মধ্যে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা। এবার প্রশ্ন পর্ব। আর আমি যেভাবে বুঝিয়েছি, যদি কেউ প্রথম থেকে ক্লাস করে থাকেন আর মনোযোগী থাকেন, এখানে না বোঝার কিছু নাই, আপনি একদম পুরো ক্লিয়ার হয়েছেন। এখন বলুন যে আপনাদের কোনো প্রবলেম আছে কিনা। যে পরে জয়েন করেছেন সে প্রবলেমের কথা বলবেন না, যারা প্রথম থেকে ক্লাস করছেন তারা বলুন যে সমস্যা আছে কিনা। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আমরা সবাই বুঝতে পেরেছি। যদি বুঝতে পারি, হ্যাঁ আলহামদুলিল্লাহ, যদি বুঝতে পারি রকেট, আচ্ছা রকেট চলে, আচ্ছা রকেট চলে, আচ্ছা আমরা বায়ুমণ্ডলটা পরে পড়াবো, অনেক বিষয় আছে, যেমন হচ্ছে, যেমন হলো আপনার যে আমরা যে কৃত্রিম উপগ্রহ থাকে কোথায়, ঠিক আছে, তারপর বায়ু বেতার তরঙ্গ কোথায় বাধাপ্রাপ্ত হয়ে ফিরে আসে আয়োনোস্ফিয়ারে, এগুলোর জন্য আমার আলাদা আলাদা ক্লাস আছে। ওটা এখন না, ওটা আলাদা ক্লাস আছে। এটা আঁকছি শুধু ওজোন স্তরের কারণে, আর কোনো কারণ নাই। এই বায়ুমণ্ডলের স্তরটা আঁকা হয়েছে শুধু ওজোন স্তরের কারণে। শুধু বুঝতে পারছেন কি ওজোন স্তরটা কোথায়, এটা বুঝলে এইটার আজকে আর পড়া নাই, এটা অন্য পড়া আছে, অন্য টপিক আছে, এটা আরেকদিন। আচ্ছা ওকে, ঠিক আছে। তাপমাত্রা বৃদ্ধির কারণটা আরেকবার বলেন। আচ্ছা লক্ষ্য করুন, তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে দুইটা প্রধান কারণে। তাপমাত্রা অনেক কারণে বৃদ্ধি পায়, কিন্তু আমি এখানে যে পড়াচ্ছি, এখানে পড়ানোর মধ্যে আমরা দুইটা কারণ পেয়েছি। একটা হচ্ছে বিষাক্ত গ্যাসগুলো বৃদ্ধি পাচ্ছে, এই বিষাক্ত গ্যাসগুলো সূর্যের তাপকে পৃথিবী থেকে যেতে দিচ্ছে না, পৃথিবীতে আঁকড়ে ধরে রাখছে, প্রথম কথা। দ্বিতীয় কথা, তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, ওজোন স্তর তার কার্যক্ষমতা হারায় ফেলছে, ওজোন স্তর ছিদ্র হয়ে যাচ্ছে। কেন ছিদ্র হয়ে যাচ্ছে? সিএফসি গ্যাসের ফলে। সিএফসি গ্যাস গিয়ে ওজোন স্তরকে ছিদ্র করে দিচ্ছে, এজন্য ওজোন স্তর যে পরিমাণ তাপ শোষণ করার কথা সেই পরিমাণ তাপ শোষণ করতে পারছে না। তাহলে প্রথম কথা, এই বিষাক্ত গ্যাসের ফলে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, আপনি মনে হয় ক্লাসে পরে জয়েন করেছেন, এটাই সমস্যা। আচ্ছা, এবার আমরা এখান থেকে আমরা কিছু পরীক্ষা নেওয়ার চেষ্টা করি, তাহলে 5টা প্রশ্ন দেই, পারবেন? 5টা প্রশ্ন দেই ভাইয়েরা, 5টা প্রশ্ন দিচ্ছি আপনাদেরকে। দেখি এই 5টা প্রশ্ন পরীক্ষায় আসার মতো, দেখি কে উত্তর করতে পারে। আসার মতো মানে কি এসেছে, এই পাঠ থেকে আমরা 5টা প্রশ্ন দিচ্ছি, যে 5টা প্রশ্ন পরীক্ষায় এসেছে এবং আসতে পারে, গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তারপর দেখেন, সরি, অনেকবার বলেছি লেকচারটা, আপনি পরে রেকর্ড ক্লাস করে নিন, কিছু মনে করবেন না। আচ্ছা, তারপরে দেখেন, আমরা পড়ছি জলবায়ু পরিবর্তন, এটা এমন ভাবে বুঝিয়েছে, এটা লিঙ্ক আপের বিষয়, মানে একটা এমন একটা লিঙ্ক আপের বিষয়, যারা প্রথম থেকে ক্লাস করবে
বা যারা করেছে তারা একদম বিষয়টা ক্লিয়ার, এখনো যদি তাকে কাউকে যদি এখানে পড়াইতে দেওয়া যায় সেও পড়াইতে পারবে। আর আপনি যদি এখন পরে আসেন, পরে মাঝখানে বা এখন আসেন, এই জন্য আমাকে ক্ষমা করবেন, ক্লাসটা পরে রেকর্ড করে নেবেন, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখেন তাহলে আমরা এগিয়ে যেতে পারবো না। আর ক্লাসে অ্যাকুরেট টাইমে জয়েন করার চেষ্টা করবেন, যদি কেউ পরে জয়েন করেন রেকর্ড ক্লাস করবেন। আচ্ছা, তো লক্ষ্য করুন, এবার আমরা 5টা প্রশ্ন দিব জলবায়ু পরিবর্তন থেকে। প্রথম প্রশ্ন হচ্ছে, নিচের পরীক্ষা যেভাবে এসেছে, নিচের কোনটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসার মতো বিষাক্ত গ্যাস নয়? এই প্রশ্নটা পরীক্ষা এসেছে, নিচের কোনটি বিষাক্ত গ্যাস নয়? আমি অপশন দিচ্ছি: ক মিথেন, খ অক্সিজেন, অক্সিজেন। এবার কিন্তু প্রশ্ন দিচ্ছি যারা প্রশ্ন চান, যারা অল্প পড়ে কমন পেতে চান তাদের জন্য। যারা অল্প পড়ে কমন পেতে চান, আমার কাছে উভয় পড়ে আছে, আমি বেসিকও দেই, আমি সাজেশনও দেই। শুধু যদি অনেকে আছে শুধু সাজেশন প্রশ্ন দিয়ে ছেড়ে দেয়, সেটা কিন্তু একরকম পড়া, ওরা কিন্তু বিগত প্রশ্ন, ওরা কিন্তু কার্যক্ষমতা কিন্তু খুবই কম, টেম্পোরারি বিষয়, সম্পদ হয় না। ঠিক আছে, ওটা পড়লে বাসায় বইও পড়তে পারবেন, কোচিং করার প্রয়োজন হবে না, মুখস্থ করবেন শুধু। ঠিক আছে, এখানে আমি বেসিক বুঝাইছি, এখন প্রশ্ন দিচ্ছি যেগুলো প্রশ্ন এসেছে বা আসতে পারে। আচ্ছা, কোনটি বিষাক্ত গ্যাস নয়? এবার হচ্ছে গ। গ নাম্বার লিখুন হচ্ছে কার্বন, পরীক্ষায় ছিল কার্বন। ঘ ছিল সিএফসি, হ্যাঁ। তাহলে বলুন কোনটি বিষাক্ত গ্যাস নয় সবাই? তাহলে এতে এমনি বোঝা যাচ্ছে যারা বিষাক্ত গ্যাসগুলো পারেন না, দেখেন অক্সিজেন কি বিষাক্ত গ্যাস, তাহলে বাকি তিনটাকে আর দেখার দরকার আছে? যারা বিষাক্ত গ্যাস মনে করেন পারেন না, আমার আজ ক্লাস করেন নাই, কিন্তু এখানে আপাতত এতটুকু সেন্স আনসার করা যেত অক্সিজেন তো বিষাক্ত না, তাহলে বাকি তিনটা তো আমার প্রয়োজন নেই। উত্তর হবে কয়টা? একটা উত্তর হবে। তাহলে এখানে কোনটা উত্তর হবে? অক্সিজেন হবে, কারণ অক্সিজেন তো বিষাক্ত না, বাকি তিনটার দিকে তাকানোরই দরকার নাই, কারণ নয় বলছে, যে কোনো একটা উত্তর হবে, তাই না? আচ্ছা, তারপরে প্রশ্ন, পরবর্তী প্রশ্ন। এই প্রশ্নটা আমি এক কথায় উত্তর দেব, এক কথায়। জলবায়ু, যেটা পরীক্ষা এসেছে, জলবায়ু পরিবর্তনের ফলে, পরিবর্তনের ফলে বাংলাদেশে কি ঘটবে? বাংলাদেশে কি ঘটবে? জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশে কি ঘটবে, এটা বিগত প্রশ্ন, এটা বিগত প্রশ্ন। সবাস হায়াত, আমার হায়াত ভাই খুব ভালো উত্তর করছে, এখানেও কয়েকজন আছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশে কি ঘটবে? বাংলাদেশে কি ঘটবে? নিম্নভূমি তলিয়ে যাবে। উত্তর হবে কি? উত্তর হবে নিম্নভূমি তলিয়ে যাবে, তলিয়ে যাবে। নিম্নভূমি, এটাই উত্তর ছিল, আমি যেটা বিগত প্রশ্ন আছে সেটা দিছি, নিম্নভূমি তলিয়ে যাবে। অর্থাৎ আমার যে দক্ষিণ অঞ্চল আছে, বরিশাল আছে, নোয়াখালী আছে, বরিশাল, নোয়াখালী, বাগেরহাট, খুলনা অঞ্চলের কে কে আছেন একটু এখানে কমেন্ট করেন। বরিশাল, নোয়াখালী, বরিশাল, নোয়াখালী কে কে আছেন? বরিশাল, নোয়াখালী অঞ্চলের কে কে আছেন একটু কমেন্ট করে জানান। আপনারা কেউ আছেন এখানে? কোথায়? পটুয়াখালী। আপনি? খুলনা, ওই তো ওই অঞ্চলে আর কি, একই অঞ্চল আপনার, ওই যে একই কথা আপনার। টাঙ্গাইল, যাকে এই অঞ্চলের। দিনাজপুর, একদম সবচেয়ে উঁচু অঞ্চল। এই ভাইয়ের বাসা হলো সবচেয়ে উঁচু অঞ্চল, বাংলাদেশের সবচেয়ে উঁচু জেলা কিন্তু দিনাজপুর। বাংলাদেশের সবচেয়ে উঁচু জেলা কিন্তু দিনাজপুর, 37.5 মিটার উপরে। দিনাজপুর হলো বাংলাদেশের সবচেয়ে উঁচু জেলা, দিনাজপুর। রংপুর বিভাগের একটি জেলা দিনাজপুর, যেটি সমুদ্রপৃষ্ঠ থেকে 37.5 মিটার উপরে। এটি বাংলাদেশের সবচেয়ে উঁচু জেলা, মনে রাখবেন, দিনাজপুরে। আর আমি এখানে বলেছি যারা এখানে আহ বরিশাল, নোয়াখালী, লক্ষ্মীপুর, খুলনা, বাগেরহাট অঞ্চলের, পটুয়াখালী আছেন, তারা একটু কমেন্ট করে জানান। আপনাদের জন্য দুঃসংবাদ, বরিশাল অঞ্চল, খুলনা অঞ্চলে যারা আছেন, বা চট্টগ্রামের কক্সবাজার অঞ্চলে যারা আছেন, আপনাদের জন্য দুঃসংবাদ হচ্ছে এই যে নিম্নভূমি তলিয়ে যাবে, সেটা প্রথম তলাবেন কিন্তু আপনারা। বরিশাল অঞ্চল তলিয়ে যাবে, খুলনা অঞ্চল তলিয়ে যাবে, এই যে নোয়াখালী অঞ্চল এবং ওই যে কক্সবাজার অঞ্চলটা কিন্তু তলিয়ে যাবে। এই যে প্রবলেমটা কিন্তু ঘটবে দক্ষিণ অঞ্চলে। এক কথায় বাংলাদেশের যে দক্ষিণ অঞ্চল আছে, আমরা যদি বাংলাদেশের একটু মানচিত্র দেখি, ছোট্ট করে একটু যদি মানচিত্র এমনি আঁকি, আমরা মানচিত্র জাস্ট একটু বোঝার জন্য ইয়া করছি আর কি।
আপনাদের আঁকার প্রয়োজন নেই, আমি জাস্ট এখানে বোঝার জন্য ইয়া করছি যে বাংলাদেশের কোন কোন অঞ্চলটাতে একটু সমস্যা হবে। লক্ষ্য করুন, এই যে বাংলাদেশের এই যে বরিশাল অঞ্চল, এখানে তো বঙ্গোপসাগর, বঙ্গ কিন্তু না উপসাগর মনে রাখবেন, বঙ্গ কিন্তু সাগর না, বঙ্গোপসাগর মানে বঙ্গোপ একটা উপসাগর। এই যে বঙ্গোপসাগর আছে, এই বঙ্গোপসাগরের পানির উচ্চতা বৃদ্ধি পাবে। ওই যে বললে পানির উচ্চতা কেন বৃদ্ধি পাবে, পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাবে, তাপমাত্রা বৃদ্ধি পেয়ে বরফগুলো গলে যাবে, বরফগুলো সাগরের পানি বৃদ্ধি পাচ্ছে। আর এই যে বঙ্গোপসাগরের পানির উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, উচ্চতা বৃদ্ধি পেয়ে পানি কিন্তু এই যে নিম্ন অঞ্চলে, এই যে আমাদের যে সমুদ্র অঞ্চল যাকে কোস্টাল এরিয়া বলে বা উপকূলীয় অঞ্চল বলে, উপকূলীয় অঞ্চলগুলো কিন্তু তলিয়ে যাবে। এটাই হচ্ছে বাংলাদেশের সবচেয়ে মারাত্মক সমস্যা। বলা হচ্ছে 2000, বেশি না, 2050 সালের মধ্যে, 2050 সালের মধ্যে বাংলাদেশে 1.5 কোটির মতো মানুষ, কেউ বলেছে 1.5 কোটি, কোন সংস্থা বলছে 1 কোটি, কোন সংস্থা বলছে প্রায় 1.5 কোটির মতো মানুষ রিফিউজি হবে। ওই দক্ষিণ অঞ্চলের মানুষগুলো কিন্তু বাড়িঘর ছাড়া হয়ে যাবে। কাজেই যারা বরিশালের, যারা নোয়াখালীর আছেন, বরিশাল নোয়াখালী খুলনা অঞ্চলে আছেন, যারা এখনো, যাদের চাঁদ ঘরে আসে নাই, আমরা যারা চাঁদ আনতে পারে না মানে বিয়ে করেন নাই, তারা তারা অবশ্যই উত্তর অঞ্চলে বিয়ে করার চেষ্টা করবেন। এছাড়া কোনো ওয়ে নাই, মানে বিয়েটা অবশ্যই উত্তর অঞ্চলে করবেন, ঠিক আছে? আচ্ছা, কি বলেছে একজন, আচ্ছা একজন কমেন্ট করেছিল বিষাক্ত গ্যাসের বিষয়, এখনো বিষাক্ত গ্যাস নিয়ে আছেন, আবার একটু কমেন্ট করে জানান যে বিষাক্ত গ্যাস কে বুঝতে পারেন নাই। আচ্ছা, তাহলে অবশ্যই এই প্রশ্নটা আমরা এখানে একটু দিলাম আর কি। উপসাগর মানে উপরের সাগর, উপসাগর মানে উপরের সাগর না ভাই, এ কি আপনারা, এ কোন গ্রহ থেকে আসলেন? উপসাগরের এটা আকৃতির উপর ডিপেন্ড করে, আকৃতি। উপসাগরটা ডিপেন্ড করে কিসের উপরে? আকৃতির উপরে। মনে রাখবেন সবচেয়ে বড় হলো মহাসাগর, বিশাল বড় জলরাশিকে মহাসাগর বলে। মহাসাগরের একটা ছোট অংশের নাম হলো সাগর, মহাসাগরের যে ছোট অংশকে বলে সাগর, সাগরের চেয়ে ছোট অংশকে বলে উপসাগর। এখন উপসাগর সাগরের চেয়ে কি ছোট, আর উপসাগরের আকৃতি সচরাচর এরকম হয়ে থাকে, ঠিক আছে? উপসাগর দুই দিকে, তিন দিকে এরকম করে দেখা যাচ্ছে যে সচরাচর ভূমি থাকে, একদিক দিয়ে দেখবেন হচ্ছে জল এরকম প্রবেশ করে ভিতরে আছে, এরকম একটা অংশকে বলে উপসাগর। উপসাগরের ইংরেজি আছে দুইটা, একটা হচ্ছে বে, একটা হচ্ছে গলফ, বে গলফ, ঠিক আছে? যাই হোক, বলছে যারা এখনো বিষাক্ত গ্যাস বোঝেননি তাদেরকে বিষাক্ত গ্যাস খাওয়ার ব্যবস্থা করা দরকার। আচ্ছা, যাই হোক, সেটা আপনারা দেখেন, আপনারা বোঝেন। স্যার এছাড়া কি আর কোনো বিষাক্ত গ্যাস আছে? হ্যাঁ, এছাড়া আরো আরো বিষাক্ত গ্যাস আছে, আমি গুরুত্বপূর্ণ গুলো লিখে দিয়েছি। হ্যাঁ, ভালো প্রশ্ন করেছেন। এছাড়াও আরো বিষাক্ত গ্যাস থাকতে পারে এবং আছে, সেগুলো আপনারা কখনো পড়তে গেলে পাইতেও পারেন, নাও পারেন, কিন্তু যতগুলো লিখে দিয়েছি, আমি বেশি লিখে দিয়েছি। অনেকে কয়টা পড়ায়? 3 থেকে 4টা পড়ায়, কিন্তু আমি অনেকগুলো, প্রায় কয়টা লিখে দিয়েছি? 6টা লিখে দিয়েছি। আপাতত এই 6টাই মনে রাখবেন। ওকে, ঠিক আছে। তারপরে দেখেন, এরপর হচ্ছে আমরা আর একটা প্রশ্ন দিচ্ছি এখানে, আর একটা প্রশ্ন দেখি কে পারেন। তাহলে একটা প্রশ্ন আমরা উত্তর পেয়ে গেলাম। 3 নাম্বার প্রশ্ন, 3 নাম্বার প্রশ্ন হচ্ছে, জীব পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ জীব জগতের গুরুত্বপূর্ণ স্তর কোনটি? সবাই বলুন, জীব জগতের গুরুত্বপূর্ণ স্তর কোনটি? এবার যা দিচ্ছি তা পরীক্ষার জন্য, স্তর কোনটি? জীব জগতের গুরুত্বপূর্ণ স্তর কোনটি? আর আচ্ছা, কমেন্ট করে জানান সবাই। 4 নাম্বার প্রশ্ন, 4 নাম্বার প্রশ্ন, ওজোন স্তর, ওজোন স্তর এর ক্ষতি করছে কোন গ্যাস? ওজোন স্তরের ক্ষতি করছে কোন গ্যাস? করছে কোন গ্যাস? হ্যাঁ, ওজোন স্তরের ক্ষতি করছে কোন গ্যাস? আচ্ছা, 4টা প্রশ্ন দিয়েছি, আরো দিব, আপনাদের সাথে আরো প্রশ্ন থাকবে। তাহলে প্রথম প্রশ্ন ছিল নিচের কোনটি বিষাক্ত গ্যাস নয়? ঠিক আছে, তাহলে ও নয় কোনটি? অক্সিজেন। জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশে কি ঘটবে? নিম্নভূমি তলিয়ে যাবে, নিম্নভূমি তলিয়ে যাবে, গল্প বলছি কিন্তু একটু আগে। জীবজগতের গুরুত্বপূর্ণ স্তর কোনটি? ওজোন স্তর, ওজোন স্তর। ওজোন স্তর এর ক্ষতি করছে কোন গ্যাস? সিএফসি, সিএফসি। ওকে, সবাই দেখেন, এখন কিন্তু পারছেন, এগুলোই কিন্তু পরীক্ষা এসেছে, এগুলোই কিন্তু এসেছে, যেগুলো দিলাম না এগুলোই কিন্তু পরীক্ষার প্রশ্ন।
আচ্ছা, তো আমার খুব ভালো লাগছে যে প্রত্যেকে উত্তর করতে পারছেন, এটা খুবই ভালো লাগছে যে প্রত্যেকেই এখানে উত্তর করতে পারছেন। পরবর্তীতে আমরা একটা বিষয় এখানে একটু দেখব, যে এই জলবায়ু, এবার লক্ষ্য করুন যে বিষাক্ত গ্যাসের কথা বলছি, এবার কয়েকটা প্রশ্নের মাধ্যমে আপনাদের বোঝাবো। প্রথম কথা, সিএফসি গ্যাস, সিএফসি গ্যাস আমরা কোথায় ব্যবহার করি, মানে আমরা কোথায় ব্যবহার করি, এই ব্যবহার করি বলেই তো আজকে সমস্যা। সিএফসি গ্যাস আমরা কোথায় ব্যবহার করি, আর বলছি এই ব্যবহার করি বলেই তো আজকে এই সমস্যা। সিএফসি গ্যাস কিন্তু আমরাই ব্যবহার করতেছি, এটা আমরাই দায়ী। এই পৃথিবীকে ধ্বংসের জন্য তো আমরা দায়ী। সবাস, কে উত্তর করেছে? লিমা সরকার উত্তর করেছে। লিমা আপুকে অনেক ধন্যবাদ, আপনার জন্য কিটক্যাট। লিমা বলেছে ফ্রিজ এবং এসিতে। উম্মে রাবিয়া, ফ্রিজ এবং এসিতে এবং অ্যারোসল। অ্যারোসল আছে না, অ্যারোসল, মশা মারার জন্য অ্যারোসল আছে না, ওই অ্যারোসলে কিন্তু সিএফসি গ্যাস থাকে। ফ্রিজ আছে, যদি এখন আধুনিক ফ্রিজে এখন যদিও সিএফসি গ্যাস অত ব্যবহার করা হয় না, কিন্তু অনেক ফ্রিজে কিন্তু কি ব্যবহার করা হয় বলুন তো? সিএফসি ব্যবহার করা হয়। সিএফসি ফ্রিজ, এই যে এসি, এগুলো কিন্তু সিএফসি গ্যাসের ব্যবহার থাকে। তবে আধুনিক প্রযুক্তিতে এই সিএফসি গ্যাস এড়িয়ে চলা হচ্ছে, যেহেতু ক্ষতি হচ্ছে। যদি বলে, যদি বলে সিএফসি গ্যাস কোথায় ব্যবহার করছি, বলতে পারবেন ফ্রিজে ব্যবহার করা হয়, এসিতে ব্যবহার করা হয়, অ্যারোসোলও ব্যবহার করা হয়, আরো আছে, কিন্তু এই তিনটা আপাতত মনে রাখবেন, যে আমরা এখান থেকে আমরাই কিন্তু সিএফসি গ্যাস ব্যবহার করে ওজোন স্তরকে আমরাই ক্ষতি করছি। তাহলে সিএফসি গ্যাস কে ব্যবহার করছে? আমরা। আর এই সিএফসি গ্যাসকে কাকে ফুটো করে দিচ্ছে? ওজোন স্তরকে। ওজোন স্তর কি করতে পারতেছে না, আগের মতো এই তাপমাত্রাকে, তাপকে শোষণ করতে পারছে না। আশা করি বুঝতে পেরেছেন। তারপর পরবর্তী প্রশ্ন, যে এবার কিন্তু আপনারা যা চাচ্ছিলেন, আপনারা যেভাবে পড়ে অভ্যস্ত এমসিকিউ, সেটা কিন্তু এবার দিয়ে দিচ্ছি আপনাদেরকে। আচ্ছা, এরপর হচ্ছে, এবং এটা দিলে আপনাদের মুখস্থ করতে হচ্ছে না, কারণ আপনারা নিজেরাই আনসার করছেন। আর প্রথমে যদি এসে আমি প্রশ্নগুলো সলভ করাইতাম, তখন কিন্তু আপনাদের কোনো জ্ঞান হতো না, ওই জ্ঞানটা আমার মধ্যেই থাকতো। আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন, কোন বিষাক্ত গ্যাসের পরিমাণ বেশি? কোন বিষাক্ত গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি? কোন বিষাক্ত গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি? দ্রুত উত্তর করবেন। কোন বিষাক্ত গ্যাসের পরিমাণটা সবচেয়ে বেশি? এই পৃথিবীতে কোন বিষাক্ত গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি? কোন বিষাক্ত? কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড, CO2। এই কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কিন্তু পৃথিবীতে সবচেয়ে বেশি, মনে রাখবেন। কার্বন ডাইঅক্সাইড সবচেয়ে বেশি। আচ্ছা, সাবাস, সাবাস, সবাই পেরেছেন। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর পরবর্তী প্রশ্ন হচ্ছে, এই প্রশ্নগুলো লিখে রাখুন, এগুলো পরীক্ষা যদি আসে আমি এনশিওর করছি, আমি এনশিওর করছি, আমি আপনাদের কথা দিচ্ছি, আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি, যতগুলো প্রশ্ন দিচ্ছি এই টপিক থেকে, আগে যদি কেউ প্রথম থেকে ক্লাস না করে থাকেন, তার বেসিক হলো না, সে রিটেন লিখতে পারবেন না, সে ভাইভাতে পারবেন না ভালো। কিন্তু আপনারা তো পিরির জন্য অনেকেই চেষ্টা করছেন এখন। আমি বলছি যতগুলো প্রশ্ন দিচ্ছি ইনশাল্লাহ এখান থেকে প্রিলিমিনারিতে 100% কমন পড়বে এই টপিক থেকে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, কোন দেশ পৃথিবীর কোন দেশ সবচেয়ে বেশি, সবচেয়ে কি বলেছি, বেশি কার্বন ব্যবহার করে? কার্বন ব্যবহার করে। এরা ব্যবহার করে বলেই তো পৃথিবীর আজকে ক্ষতি। পৃথিবীর কোন দেশ সবচেয়ে বেশি কার্বন ব্যবহার করে, এটা কিন্তু সাম্প্রতিক প্রশ্ন, এবং এটা সবচেয়ে বেশি প্রশ্ন, এই প্রশ্নটা কমন পড়েছে, সবচেয়ে বেশি বার এই প্রশ্নটা কমন পড়েছে। পৃথিবীর কোন দেশ সবচেয়ে বেশি কার্বন ব্যবহার করে? চীন। সাবাস, সবচেয়ে বেশি কার্বন ব্যবহার করে কিন্তু চীন, মনে রাখবেন। পৃথিবীর যে দেশ সবচেয়ে বেশি কার্বন ব্যবহার করে সেটি হচ্ছে চীন। সাবাস, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে, সবচেয়ে বেশি কার্বন, এই যে কার্বন যে ব্যবহার করে কলকারখানায়, তাদের প্রযুক্তিতে, চীন সবচেয়ে বেশি কার্বন ব্যবহার করে, মনে রাখবেন, পৃথিবীতে। এখন আপনাদের কাছে এই যে, আচ্ছা প্রশ্নটা পরে করছি, তার পরবর্তী প্রশ্ন নাম্বার 4। 4 নাম্বার প্রশ্ন হলো, বিষাক্ত বিষাক্ত গ্যাস
বৃদ্ধির ফলে কি ঘটছে? হ্যাঁ, বিষাক্ত গ্যাস বৃদ্ধির ফলে কি ঘটছে বলুন তো। বিষাক্ত গ্যাস বৃদ্ধির ফলে, যে বিষাক্ত গ্যাসগুলো যে আমরা যে বৃদ্ধি করছি ব্যবহার করে করে, এগুলো বৃদ্ধির পরে তাপমাত্রা বৃদ্ধি পেয়ে যাচ্ছে। কেন বৃদ্ধি পাচ্ছে তা কিন্তু আগে বোঝাইছি, যে কিভাবে কোন প্রক্রিয়ায় বৃদ্ধি পাচ্ছে। আপনারা কিন্তু সবাই বুঝতে পেরেছেন সেটা, যে কোন প্রক্রিয়ায় এই তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, সেগুলো বিষাক্ত গ্যাস বৃদ্ধি পাচ্ছে সেই জন্য। কারণ আমরা জানি সূর্যের আলো পৃথিবীতে পড়ে প্রত্যেকটা পদার্থের উপরে ওজোন স্তর কর্তৃক শোষিত হয়, কিন্তু বিষাক্ত গ্যাসের উপরে পড়লে আর তাপ যেতে পারে না। তাপ যেতে পারে না বলেই তো পৃথিবী কি হয়ে যাচ্ছে, উত্তপ্ত হয়ে যাচ্ছে। সাবাস। পরবর্তী প্রশ্ন নম্বর 5। 5 বলতে কি, আগে তো আরো লিখে দিছি। আচ্ছা, আপনারা সিরিয়ালটা ঠিক করে নিয়েন। এর পরের প্রশ্ন হচ্ছে, এটা মুছে দিয়ে লিখছি। তাপমাত্রা তাপমাত্রা কমানোর জন্য কমানোর জন্য কোন প্রোটোকল স্বাক্ষরিত হয়েছিল? কোন প্রোটোকল বা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? তাপমাত্রা কমানোর জন্য কোন প্রোটোকল বা চুক্তি স্বাক্ষরিত হয়? তাপমাত্রা কমানোর জন্য কোন প্রোটোকল বা চুক্তি স্বাক্ষরিত হয়? তাপমাত্রা কমানোর জন্য কোন প্রোটোকল বা চুক্তি স্বাক্ষরিত হয়? দ্রুত উত্তর করতে হবে। তাপমাত্রা কমানোর জন্য কোন প্রোটোকল বা চুক্তি স্বাক্ষরিত হয়? মন্ট্রিল প্রোটোকল। কোন প্রোটোকল? মন্ট্রিল প্রোটোকল। মন্ট্রিল প্রোটোকল। প্রোটোকল মনে রাখবেন। মন্ট্রিল কি কানাডার একটি শহর? মন্ট্রিল হলো কানাডার একটি শহর, কানাডা। এই শহরে 1987 সালে, কত সালে, 1987 সালে একটি চুক্তি বা প্রোটোকল স্বাক্ষরিত হয়। চুক্তি আর প্রোটোকলের মধ্যে কিঞ্চিত পার্থক্য আছে, সেগুলো পরে করি। তাহলে তাপমাত্রা কমানোর জন্য কোন প্রোটোকল স্বাক্ষরিত হয়? মন্ট্রিল প্রোটোকল, 1987 সাল। তাহলে মনে রাখবেন, কানাডার হচ্ছে একটি শহরের নাম মন্ট্রিল। এই মন্ট্রিল শহরে 1987 সালে বিশ্বের তাপমাত্রা কমানোর জন্য যে প্রোটোকল বা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল তার নাম হলো মন্ট্রিল প্রোটোকল, 1987। তাহলে মন্ট্রিল কোথায়? কানাডার একটি কি শহরের নাম। কানাডার রাজধানী কিন্তু অটোয়া, আর মন্ট্রিল কি একটা শহর। তারপরে বিষাক্ত গ্যাস বিষাক্ত গ্যাস এর ব্যবহার কমিয়ে বিষাক্ত গ্যাসের ব্যবহার কি কমিয়ে পৃথিবীকে বাসযোগ্য, মানে বসবাসের যোগ্য আর কি, বিষাক্ত গ্যাসের ব্যবহার কমিয়ে পৃথিবীকে বাসযোগ্য করে গড়ে তোলার জন্য গড়ে তোলার জন্য 1997 সালে কোন প্রোটোকল স্বাক্ষরিত হয়? কোন প্রোটোকল বা চুক্তি স্বাক্ষরিত হয়? কোন প্রোটোকল বা চুক্তি কি হয়েছে বলুন তো, স্বাক্ষরিত? কে বলতে পারবেন? দ্রুত উত্তর করেন। কোন প্রোটোকল বা চুক্তি স্বাক্ষরিত হয়? তাহলে বিষাক্ত গ্যাসের পরিমাণ কমিয়ে, বিষাক্ত গ্যাসের ব্যবহার কমিয়ে বা পরিমাণ কমিয়ে পৃথিবীকে বাসযোগ্য করে গড়ে তোলার জন্য 1997 সালে কোন প্রোটোকল বা চুক্তি স্বাক্ষরিত হয়? সবাস। কিয়েটো প্রোটোকল। কিয়েটো প্রোটোকল, বা আপনারা খুব ভালো উত্তর করেন তো। কিয়েটো প্রোটোকল মনে রাখবেন। কিয়েটো প্রোটোকল। এই দুইটি প্রোটোকল খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষায় যদি কোনো প্রোটোকল, পরিবেশ সংক্রান্ত কোনো চুক্তি আসে, এই দুইটার মধ্যে 100% কমন পড়বে। এটি হচ্ছে কিয়োটো প্রোটোকল, মনে রাখবেন। 1997 সালে লিখে দিয়েছি। কিয়োটো হলো জাপানের একটি শহরের নাম। কিয়োটো হলো জাপানের একটি, এই কিয়োটো কোথায় বলুন তো? কিয়োটো শহরটি মূলত জাপানের একটি প্রাচীন শহর। জাপানের একটি শহরের নাম কিন্তু কিয়োটো। তাহলে আমরা এখানে দুইটি প্রোটোকল দেখেছি। পরিবেশ সংক্রান্ত দুটি প্রোটোকল বা চুক্তির নাম লিখুন সবাই। এটা কিন্তু ভাইভাতেও ধরে, লিখিততেও লিখতে দেয়, আবার কিন্তু এমসিকিউ তেও আসে। পরিবেশ সংক্রান্ত দুটি প্রোটোকলের নাম লিখুন দ্রুত।
পরিবেশ সংক্রান্ত দুটি প্রোটোকলের নাম লিখুন। সবার কাছে প্রশ্ন, পরিবেশ সংক্রান্ত বা পরিবেশ রক্ষায় বা বিশ্বের আবহাওয়া বা পরিবেশ রক্ষায় দুটি প্রোটোকলের নাম লিখুন। একটি হচ্ছে মন্ট্রিল প্রোটোকল 1987, একটি হচ্ছে কিয়োটো প্রোটোকল। হ্যাঁ, একটি হচ্ছে কি বলেছি, কিয়োটো প্রোটোকল। সবাই লেখা হয়েছে কিনা? সবাই লিখেছেন? দ্রুত সবাই লিখেছেন কিনা? আচ্ছা, আলহামদুলিল্লাহ, আমাদের এই দুটো হয়ে গেল। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, সবাই লেখা হয়েছে, এটা মুছে দিলাম কিন্তু ভাই, বুঝবো? আচ্ছা, এই দুইটাই মুছে দিচ্ছি। পরবর্তী প্রশ্ন এবং আর দুইটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। এই দুইটা প্রশ্ন দিলে এর বাইরে কোনো প্রশ্ন আপনারা পাবেন না, এই সংক্রান্ত এর বাইরে কোনো প্রশ্ন থাকবে না। পরবর্তী প্রশ্ন হচ্ছে, কপ সম্মেলন কি সম্মেলন বলুন তো? কপ কপ সম্মেলন কিসের সাথে সম্পর্কযুক্ত? কিসের সাথে সম্পর্কযুক্ত? কপ সম্মেলন কিসের সাথে সম্পর্কযুক্ত? দ্রুত উত্তর করতে হবে। জলবায়ু, সাবাস। সম্মেলন কিসের সাথে সম্পর্কযুক্ত? জলবায়ু। জলবায়ু পরিবর্তন। শুধু জলবায়ু দিলে কিন্তু হবে না, বলতে হবে কি, জলবায়ু পরিবর্তন। কপ সম্মেলনটা কিসের সাথে সম্পর্কযুক্ত? জলবায়ু পরিবর্তন। এই যে জলবায়ু যে পরিবর্তন হচ্ছে, এই যে বললাম যে পরিবর্তন হয়ে যাচ্ছে তাপমাত্রা, এই তাপমাত্রার পরিবর্তনকে তো পরিবর্তন, জলবায়ু পরিবর্তন বলা হচ্ছে। আর জলবায়ু কাকে বলে আমরা কিন্তু প্রথম ওটা পড়েছি। এই তাপমাত্রার পরিবর্তনকেই বলা হচ্ছে কিন্তু জলবায়ু। তাপমাত্রার যে পরিবর্তন ঘটছে, ওই যে কিভাবে পরিবর্তন ঘটছে, পৃথিবী গরম হয়ে যাচ্ছে। তাহলে গরম হয়ে গেলে পৃথিবী যে জায়গা শীত সে জায়গা এখন বেশি কি পড়ে, গরম। আর যে জায়গা আগে শীত পড়তো এখন আর শীত পড়ে না, গরম গরমই থেকে যায়। প্রচন্ড গরম আরো বৃদ্ধি পেয়ে যাচ্ছে, তাই না? এই যে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির ফলে যে পরিবর্তনটা হচ্ছে সেটি কিন্তু জলবায়ু পরিবর্তন। আর এই জলবায়ু পরিবর্তনের জন্য প্রতি বছর যে সম্মেলনটা হয় সেটার নাম কি বলুন তো? কপ সম্মেলন। কপের পূর্ণরূপ কনফারেন্স অফ পার্টিস। কনফারেন্স কনফারেন্স অফ কি বলেছি? কনফারেন্স অফ পার্টিস। কনফারেন্স অফ পার্টিস, মনে রাখবেন। কপের পূর্ণরূপ হচ্ছে কনফারেন্স অফ পার্টিস। আবার বলছি, কনফারেন্স অফ পার্টিস, মনে রাখবেন। কনফারেন্স অফ পার্টিস, গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ না, কনফারেন্স। কনফারেন্স অফ পার্টিস কপের পূর্ণরূপ, মনে রাখবেন। তারপর লিখুন, এরপর হচ্ছে লিখুন হচ্ছে 2025 সালে, 2000 কত সালে, 25 সালে কপ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলন অনুষ্ঠিত হবে 2025 সালে কপ সম্মেলন অনুষ্ঠিত হবে ব্রাজিলে। মনে রাখবেন 2000, এই যে জলবায়ু পরিবর্তনের জন্য, জলবায়ু পরিবর্তনকে কিভাবে মোকাবেলা করা যায়, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি কিভাবে মোকাবেলা করা যায়, এই ঝুঁকি মোকাবেলা করার জন্যই তো কপ সম্মেলনটা হয়, প্রতি বছর হয়। তো এই 25 সালে যেমন 2024-এ হয়ে গেল আজারবাইজানে, আজারবাইজানের রাজধানী বাকুতে হয়ে গেল 2024 সালে 29তম কপ হয়ে গেল। আর এই যে কপ, এটা কিন্তু 30তম কপ, মানে 30তম সম্মেলন হবে কপের। ব্রাজিলে যে কপের সম্মেলনটা হবে সেটি কিন্তু 30তম হবে, মনে কপ 30। মনে রাখবেন ব্রাজিলে হবে কত, কপ 30। আর কপ 29 হয়ে গেল কোথায়, আজারবাইজানে। 24 হয়ে গেছে, ওটা প্রয়োজন নাই, যেটা 25 হবে সেটা মনে রাখবেন। ঠিক আছে, ওকে। তারপর দেখুন, এরপর হচ্ছে আরেকটা প্রশ্ন একটু মনে রাখবেন। কপ এর কপ সম্মেলনের সম্মেলনের আয়োজন করে, আয়োজন করে কোন সংস্থা? কপ সম্মেলনের আয়োজন করে কোন সংস্থা, কে বলতে পারবেন? কপ সম্মেলনের আয়োজন করে কোন সংস্থা, দ্রুত। কপ সম্মেলনের আয়োজন করে কোন সংস্থা, একটু দ্রুত উত্তর করবেন। কপ সম্মেলনের আয়োজন করে কোন সংস্থা? আয়োজন করে হচ্ছে ইউএনএফসিসি। ইউএনএফসিসি, এই সংস্থাটি কিন্তু প্রতি বছর কপ সম্মেলনের কি করে, আয়োজন করে। ইউএনএফসিসি, এই জাতিসংঘের এই সংস্থাটি প্রতি বছর কপ সম্মেলনের কি করে, আয়োজন করে। এই কয়েকটি প্রশ্ন। আর লাস্ট একটা প্রশ্ন মনে রাখবেন, যে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায়, লাস্ট একটা প্রশ্ন আপনি একটু মনে রাখবেন, জলবায়ু পরিবর্তনের কি মোকাবেলায়, ঝুঁকি মোকাবেলায়
জলবায়ু পরিবর্তনের পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশ সরকার বাংলাদেশ সরকার 2018 সালের 4 সেপ্টেম্বর, 18 সালের কতই সেপ্টেম্বর, 4 সেপ্টেম্বর বদ্বীপ পরিকল্পনা, বদ্বীপ বদ্বীপ বা ইংরেজি কি, বদ্বীপ ইংরেজি ডেল্টা, ডেল্টা DLT, এটা ডেল্টা প্ল্যান 100 ইয়ার্স, ডেল্টা প্ল্যান 100 বছর, কত বছর, 100 বছর গ্রহণ করেছে। এই প্রশ্নটি অনেকবার এসেছে, ডেল্টা প্ল্যান কিসের সাথে যুক্ত, জলবায়ু পরিবর্তনের সাথে যুক্ত। তাহলে এই জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় আমাদের দেশে কিছু উন্নয়নের প্রয়োজন আছে। নদী খনন, খাল খনন, বিভিন্ন কাজের প্রয়োজন আছে, নাহলে আমরা তলিয়ে যাব না। আমাদের যদি নদীগুলো যদি জীবন্ত থাকে, নদীগুলো যদি গভীরতা ঠিক থাকে, তাহলে পানি আসলে পানিগুলো সাগরে আবার চলে যাবে, মানে আমাদের উপরে উঠবে না। এই জন্য টেকসই উন্নয়নের প্রয়োজন আছে, মানে দীর্ঘমেয়াদী একটা উন্নয়নের প্রয়োজন আছে, আমাদের স্ট্রাকচারাল পরিবর্তনের প্রয়োজন আছে, যাতে, এবং ঘূর্ণিঝড় হলে পরে আশ্রয় কেন্দ্র স্থাপন, এরকম করে বাংলাদেশ সরকার জলবায়ু পরিবর্তনের যে প্রভাবটা আসবে আমাদের উপরে, ওই যে বললাম 1.5 কোটি 1 কোটি মানুষ রিফিউজি হবে, তাদের কোথায় আশ্রয় দেওয়া হবে, এই বাংলাদেশ সরকার এই ঝুঁকি মোকাবেলা করার জন্য আগে থেকেই যে পরিকল্পনা গ্রহণ করে রেখেছে, তার নাম হচ্ছে ডেল্টা প্ল্যান বা বদ্বীপ পরিকল্পনা, যেটি 18 সালের 4 সেপ্টেম্বর গ্রহণ করা হয়েছে, মনে রাখবেন। তাহলে বলুন তো দেখি, যদি বলি ডেল্টা প্ল্যান কিসের সাথে সম্পর্কযুক্ত, জলবায়ু, পরীক্ষায় কিন্তু আসছে। জলবায়ু পরিবর্তনের জন্য বাংলাদেশ সরকার দীর্ঘমেয়াদী 100 বছর ব্যাপী একটা উন্নয়ন করবে, যাতে জলবায়ু ঝুঁকির যে ক্ষতিকারক প্রভাব সেগুলো সহজে মোকাবেলা করা যায়। আচ্ছা, আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আর আপনারা যারা ক্লাস করছেন, হয়তো আজ মনে হয় আমার সাথে আপনাদের প্রথম ক্লাস ছিল, এবং এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ টপিক ছিল, আপনারা সবাই বুঝতে পেরেছেন। আর আমার নাম অবশ্য আপনারা সবাই জানেন, শাহিন আলম, হিরো আলম না কিন্তু, ঠিক আছে? শাহিন আলম। আপনারা হচ্ছে এইখানে এই যে কোনো সাম্প্রতিক গুলো, যেগুলো সাম্প্রতিক, শাহিন জিকে এখানেও পেতে পারেন, সাম্প্রতিক গুলো যারা সাম্প্রতিক চান, শাহিন জিকে, এখানে অ্যাপোস্ট্রোফি দিয়ে এস দিছি আর কি, এটা অ্যাপোস্ট্রোফি এস, শাহিন জিকে, এটাতে আপনারা সাম্প্রতিক গুলো এখান থেকে সংগ্রহ করতে পারবেন। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ আমরা এখানেই শেষ করছি। সবার সুস্বাস্থ্য কামনায় আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম, বেস্ট অফ লাক।